আসসালামু আলাইকুম। আমাদের হচ্ছে ক্লাসটা 5টা থেকে শুরু হওয়ার কথা ছিল। আমরা কিছুক্ষণ সময় নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমরা ক্লাসটা শুরু করবো। আপনারা যারা আমাদের সাথে ফেসবুকে জয়েন আছেন একটু সময় দেন, আমরা এই কিছুক্ষণের মধ্যে আমাদের যে 43তম বিসিএস প্রিলির প্রশ্ন এবং সমাধান ক্লাসটা কিছুক্ষণের মধ্যে শুরু করবো আর কি। ধন্যবাদ। আচ্ছা, যারা আমাদের সাথে ফেসবুকে জয়েন আছেন একটু কমেন্ট করে জানাবেন হচ্ছে আমাদের লাইভটা বা আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করবো, একটু কমেন্টে জানান বা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আপনারা যারা জয়েন করছেন অবশ্যই আপনারা আমাদের লাইভটি শেয়ার করে দিবেন উত্তরণ পেজ থেকে, এবং কি আপনার যারা বন্ধু বা সার্কেলের মধ্যে যারা পরীক্ষা দিয়েছে তাদেরকেও মেনশন করে দিবেন যেন লাইভ সলভ ক্লাসটা একটু জয়েন করে সবাই। আচ্ছা, আহ, ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ ভাই, আমি শুনতে পাচ্ছি লাউড এন্ড ক্লিয়ার। আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। তাহলে ভাই আমরা শুরু করতে পারি। শিওর। আমি শুরু করব। শুরু করার আগে একটু একটা ছোট প্রশ্ন করি সবাইকে। যে স্লাইডটা শেয়ার করা হয়েছে সেটা আপনারা বলেছেন দেখতে পাচ্ছেন। আমার ভয়েসটা যদি ক্লিয়ার থাকে, একটু অন্য ভাইয়া কথা বলতেছিল, সো আমার ভয়েসটা যদি ক্লিয়ার থাকে সেটাও একটু জানাবেন। এবং আরেকটা যেটা আমরা সবচেয়ে বেশি জানতে চাই সেটা হলো যে আপনারা কোন জায়গা থেকে জয়েন করেছেন। সো অনলাইনের জগৎ, আজকের পরীক্ষার প্রশ্নতে কিন্তু অনলাইন জগতের একটা ভালো ভূমিকা আমরা দেখতে পেয়েছি। তো অনলাইন জগৎ আমাদেরকে খুব কাছাকাছি নিয়ে এসেছে। আমরা একজন আরেকজন থেকে অনেক দূরে, কিন্তু স্টিল আমরা কিন্তু খুব কাছাকাছি। সো কে কোন জেলা থেকে অথবা কোন উপজেলা থেকে বা বাংলাদেশ থেকে নাকি বাংলাদেশের বাইরে থেকে কোন জায়গা থেকে জয়েন করেছেন একটু চ্যাট বক্সে আমাদেরকে জানাবেন। তাই না? ওকে, আমি আপনাদের সাথে একটু যুক্ত হই। যাত্রাবাড়ি থেকে ইমাম, সোমাইয়া বরিশাল থেকে, ঢাকা থেকে মাসুদ, রাজ হলো রাজশাহী থেকে, সজল ফিরোজপুর থেকে, রংপুর সোহেল রানা, রংপুর থেকে আরেকজনকে পেলাম মুমতাহিনা, ঢাকা থেকে রমু, দিনাজপুর থেকে সুলতানা, কুষ্টিয়া থেকে ওয়াই এ এস সিন, টেকনাফ থেকে। ওকে, টেকনাফ পেয়ে গিয়েছি। তেতুমিরটা একটু খুঁজছি, তেতুমির টেকনাফ থেকে একদম, ঢাকা থেকে ওয়ালিউর, রাজশাহী, ময়মনসিংহ, মোটামুটি আমার জেলার, আপনারা যে যে জেলায় আছেন জেলার নামগুলো আমার মোটামুটি হয়ে গেল।
আচ্ছা, একজন বলছেন সিদ্ধেশ্বরী কলেজ থেকে। আপনি কলেজের ভিতরে এখন কিভাবে আছেন ভাই? কলেজে এখন থাকাটা কিন্তু অন্যায়, কলেজ থেকে চলে আসেন। ওকে, সো আমরা বেশি কথা না বলে এখনই শুরু করে দিব আজকের প্রোগ্রামটা। মূলত আমাদের আরেকটা সলিউশন আপনাদেরকে দেয়া হবে যেখানে পরিপূর্ণ ব্যাখ্যাগুলো দেয়া থাকবে। আর আমি ক্লাসটা যখন কন্টিনিউ করব তখন উত্তরের সাথে সাথে কিছুটা ব্যাখ্যা বলে দিব। তবে সবচেয়ে বেশি যেটা আমাদের দরকার সেটা হলো আপনাদের পার্টিসিপেশন। আমরা যখন প্রশ্নগুলো আপনাদের সামনে থ্রো করব আপনারা অবশ্যই উত্তর দিবেন। যে কজনই আছেন কমেন্ট করে উত্তর দিবেন, আমরাও আমাদের উত্তরটা দিব। বিসিএস পরীক্ষার একটু হিস্ট্রিটা বলে রাখি। আমি পরীক্ষা দিয়েছি 38 and 40। আর আপনারা সর্বশেষ আজকে যে বিসিএসটা হলো সেটা হলো 43তম বিসিএস। প্রত্যেক বিসিএস এ কিছু প্রশ্ন থাকে যেগুলোর জন্য আসলে কোনো পড়াশোনা করতে হয় না। আপনি বাংলাদেশে জন্ম নিয়েছেন, বড় হয়েছেন, গ্রাজুয়েশন করেছেন, আপনি কিছু উত্তর অবশ্যই পারবেন। কিছু প্রশ্ন থাকে যেগুলোর জন্য আপনার পরিশ্রম করতে হয়, কিছুদিন পড়াশোনা করতে হয়, বিগত বছরের প্রশ্ন পড়তে হয়, অথবা কিছু মডেল টেস্ট সলভ করতে হয়, কিছু পারবেন। কিছু প্রশ্ন থাকে যেগুলোর জন্য আপনার অনেক বেশি পড়াশোনা করতে হয়, দীর্ঘদিন ধরে টেক্সট বুক, এক্সাম্পল বুক, বিভিন্ন রাইটারের বুক পড়তে হয়। আর কিছু প্রশ্ন এমনও থাকবে যেগুলোর উত্তর আপনি আজকেও জানেন না, কালকেও জানবেন না, ক্যাডারও হয়ে যাবেন, হয়তো চাকরি থেকে অবসরও চলে যাবেন, কিন্তু জানবেন না। এটা অন্য কেউ হয়তোবা জানে, আপনার জন্য হয়তোবা জানা থাকবে না। তো এরকম কিছু প্রশ্ন থাকবে। এবং বেশ কিছু প্রশ্ন থাকবে যেগুলোর কনফিউশন আজকেও থাকবে, আজ থেকে 2 মাস পরেও থাকবে, রেজাল্ট দেওয়ার পরেও থাকবে। যেহেতু পিএসসি থেকে কখনো কোনো উত্তর পত্র দেওয়া হয় না, তাই আমরা যাই করি না কেন কিছু প্রশ্নের কনফিউশন সবসময় থাকবে। তাই আমরা একটা সেট মার্ক ধরে নিই, সেটা হলো 10%। বেশিও হতে পারে, 10% কমও হতে পারে। তাই আমাদের আজকে যে সলিউশনটা হবে এটা অ্যাকুরেট কখনোই বলবো না, কেউ কখনো দাবি করতে পারবে না তাদের সলিউশনটাই অ্যাকুরেট। এই জন্য আমরা 10%-এর যে কাট মার্ক, যে 10% বেশিও হতে পারে, ভালোও হতে পারে, 10% খারাপও হতে পারে। সো আমরা 90%, মোর দেন 90% অ্যাকুরেট রেজাল্ট আপনাদের দিয়ে দিব। এরপরও যেগুলোতে কনফিউশন থাকবে, সময় এখনো পড়ে আছে, কালকে পরশু তরশু যখনই আমাদের মনে হবে যে কোনোটার উত্তর চেঞ্জ হতে পারে, আমরা অবশ্যই ফেসবুকের মাধ্যমে বা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে সেটা জানিয়ে দিব। তো একদম প্রথম আমরা যে সেটটা সলভ করবো আপনাদের জন্য সেটা হলো 4 নাম্বার সেট। মানে আমরা 4 নাম্বার সেটকে আইডিয়াল ধরে আজকের সলিউশনটা তৈরি করেছি। সো যার যে সেট থাকুক না কেন, আলটিমেটলি বিষয়গুলো নাম উপরে লেখা আছে যেন আপনারা বুঝতে পারেন যে কোন বিষয়ের সলিউশন আমরা আপনাদেরকে দিচ্ছি। তো 4 নাম্বার সেটের একদম শুরুতে আমরা পেয়েছিলাম আন্তর্জাতিক বিষয়াবলী। প্রথম প্রশ্ন আপনাদের জন্য কিন্তু টাইমিং শুরু হয়ে গিয়েছে, আপনারাও ক খ গ ঘ অথবা উত্তরটা লিখে দিতে পারেন। আপনাদের উত্তরগুলো আমরা চেক করব এবং আমাদের তৈরি করা সলিউশন আপনাদেরকে দিব। যে কোনো সময় কনফিউশন হলে আপনারা বলবেন যে ভাইয়া এটা কনফিউশন আছে, আমরা চেষ্টা করব সেটার উত্তরটা আপনাদেরকে ব্যাখ্যা করে জানিয়ে দেওয়ার জন্য। তো প্রথম প্রশ্ন, একদম প্রথম প্রশ্ন, কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়? সো দক্ষিণ চীন সাগরের যদি আপনি মানচিত্রটা দেখেন, তার চারপাশে যে দেশগুলো আছে সেগুলো আমরা বলতে পারি চীন, তাইওয়ান, ফিলিপিন্স, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনে। কম্বোডিয়া কিন্তু নেই। সো কম্বোডিয়া যেহেতু তার জলসীমার মাঝখানে নেই, তাহলে কম্বোডিয়া তার দাবিদার হতে পারে না। সো প্রথম উত্তর হলো কম্বোডিয়া। দ্বিতীয় প্রশ্ন, নাথু লা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? এরকম আমরা অনেকগুলোই বিভিন্ন সময় পড়িয়েছিলাম আপনাদেরকে, এটা একটু কঠিন প্রশ্ন। সো এটার উত্তর হলো ভারত এবং চীন। বাট কঠিন প্রশ্নটা আমি ইচ্ছা করেই ডিফারেন্ট একটা কালার দিয়ে গোল করে রাখবো, এটা না পারার মতো একটা সম্ভাবনা থাকে অনেকেরই। নাথু লা পাস, নর্মালি ভারত এবং চীন বা ভারত বা নেপাল, বাংলাদেশ, পাকিস্তানের পরিচিত যে সীমানাগুলো, পরিচিত যে অংশগুলো সেগুলো আমরা জানি, এটা কিছুটা কঠিন। ওকে, 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নতে বলা হয়েছে জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টা? খুবই সহজ, সবাই এটা জানার কথা। 17টি লক্ষ্য আছে বা গোল আছে। যদি এই প্রশ্নটা আমি আগে সলভ করাতাম পরীক্ষার আগে, তাহলে আমি বলতাম যে ইন্ডিকেটর কয়টা বা টার্গেট কয়টা এগুলো বলতাম। বাট আপাতত সেটা দরকার নেই, শুধুমাত্র 17টা বললেই হয়ে যাবে। 169টা টার্গেট আছে, 232টা মনে ইন্ডিকেটর আছে, যে আজকের পরে সেটা লাগতেছে না, আনটিল নেক্সট পিলি কামস। পরবর্তী প্রশ্ন, বিশ্ব মানবাধিকার দিবস। বিশ্ব মানবাধিকার দিবস হলো 10ই ডিসেম্বর। এটা সবারই জানা উচিত এবং সহজ প্রশ্ন। হ্যাঁ, আপনারাও মোটামুটি সঠিক উত্তর দিয়ে দিচ্ছেন, 10ই ডিসেম্বর হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট। এখানে একটা কনফিউশন হয়, একটা হলো হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট, একটা হলো ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট। এই কনফিউশনটা অনেকের ক্ষেত্রেই তৈরি হতে পারে। হিউম্যান ডেভেলপমেন্ট তৈরি করে কিন্তু ইউএনডিপি, আর ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট তৈরি করে ওয়ার্ল্ড ব্যাংক। এবং এটা কিন্তু বিগত বছরের প্রশ্ন, ইভেন আগেরটাও কিন্তু বিগত বছরের প্রশ্ন। ওকে, 6 নম্বর প্রশ্ন, যেখানে একটা মারামারি লাগার সম্ভাবনা আছে, এটা আপনাদের জন্য আমি ছেড়ে দিই। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? এই কোশ্চেনটা ওপেন করে দিয়েছি। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? কমেন্ট করে আমাকে জানান। এখানে গণতন্ত্র জিতবে, যেটাতে ভোট বেশি পড়বে সেটাই বিজয়ী।
ওকে, যে সময়টা দিয়েছি মোটামুটি সময় শেষ। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? ব্যাডমিন্টন আসলে ইন্দোনেশিয়ার জাতীয় খেলা। এখানে একটা কনফিউশন তৈরি হবে মালয়েশিয়ার সাথে, বাট আরেকবার আমি বলবো একটু চেক করেন। কিছু প্রত্যেকটা দেশেরই জাতীয় খেলা আসলে ডিফাইন করা না, এই জন্য ডিফ্যাক্টো বা ডিজিউর দুইটা শব্দ ইউজ করা হয়। সো ডিফ্যাক্টোর মধ্যে ইন্দোনেশিয়ার ব্যাডমিন্টন খেলা আছে। মালয়েশিয়ার যেটা ইটস ভেরি মাচ লাইক ব্যাডমিন্টন, বাট সেটার একটা নাম আছে স্ক্যাপটিক্যাল। তো এটা বাদ গেল, এখানে একটা ঝামেলা তৈরি হতে পারে, আগেই বলে দিয়েছি। যদি আমাদের কখনো মনে হয় যে এটাতে সমস্যা, আমরা সেটা পরবর্তীতে রিভাইজ করব। ওকে, নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, বাংলাদেশ কোনটির সদস্য নয়? এটা আসলে নামগুলো ভালো মতো পড়লেই জানা যায়। BCIM বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মিয়ানমার। OIC ইসলামিক যে অর্গানাইজেশনটা, সেটা বাংলাদেশ সদস্য। বিমস্টেক, বি ফর বাংলাদেশ, বাকি থাকে শুধু OAS। সো এই প্রশ্নটা আনকমন বা একটু আগে কখনো আসেনি এমন, বাট স্টিল অপশন যে চারটা আছে, চারটা অপশন যদি একটু ভালো মতো পড়েন তাহলে কিন্তু উত্তর পারা যায়। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন, চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম কি? এই প্রশ্নটা সরাসরি না আসলেও এর আগে একটা কোশ্চেন এসেছিল 36 BCS এ, যে চীনের যে সম্প্রদায়ের উপর, যে মুসলিম সম্প্রদায়ের উপর অত্যাচার করা হয়েছে সেটার নাম কি? সো একই প্রশ্নই ঘুরে ফিরে আবার আসলো। এই জন্য আমরা কিন্তু সবসময় বলি যে অবশ্যই অবশ্যই বিগত বছরের প্রশ্ন বেশি করে পড়তে হবে। সো কোশ্চেনটাকে ঘুরাই দিছে, বাট উত্তরটা কিন্তু সেম। সঠিক উত্তর হলো খ, উইঘুর। 9 নম্বর প্রশ্ন, এটা সরাসরি বিগত বছরের প্রশ্ন। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হতো লেডি উইথ দ্য ল্যাম্প? দ্যাট ইজ ফ্লোরেন্স নাইটেঙ্গেল। ওকে, একটু ফাস্ট যাব আমরা, কারণ 200টা প্রশ্ন একটা সলভ করার জন্য একটা লম্বা সময় দরকার। আমি মাঝে মাঝে খুব ফাস্ট যাব, মাঝে মাঝে একটু স্লো যাব। এখন একটু ফাস্ট যাওয়ার চেষ্টা করি। মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি? একদম রিসেন্ট ঘটনাবলীর সাথে যারা পরিচিত তারা এটা অবশ্যই জানা উচিত, ন্যাশনাল ইউনিটি সরকার। কিন্তু এটাও বলে রাখি, এই কোশ্চেনটা কিন্তু কঠিন আসছে, তো এটা যদি আপনি না পেরে থাকেন টেনশনের কিছু নেই, এটা ম্যাক্সিমামই পারবে না। ওকে, পরবর্তী প্রশ্ন, আকাবা। আকাবা আসলে কি? আকাবা একটি সমুদ্র বন্দর। এটাও বিগত বছরের প্রশ্ন, হয়তো BCS এ আসে নাই, বাট PSC যে পরীক্ষাগুলো নেয় এই পরীক্ষাগুলোতে এই আকাবা একটা সমুদ্র বন্দর, এই প্রশ্নটা এসেছিল। সো এটা কিন্তু কমন প্রশ্ন। ওকে, 12 নম্বর প্রশ্ন, ট্রাফালগার স্কয়ার কোথায় অবস্থিত? এটা অনেকেই পারতে পারেন, অনেকে নাও পারতে পারেন। সো যখন আপনি কাটমার্ক হিসাব করবেন এটাকে অমিট করে দিবেন, এটা না পারার মধ্যেও পড়তে পারে। ওকে, সো 12 নম্বর প্রশ্ন, ট্রাফালগার স্কয়ার কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে ইংল্যান্ড। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়? দেখেন, আন্তর্জাতিক লেবার অর্গানাইজেশন বা FAO যেটা রোমে অবস্থিত, আইফাত এটাও ফুড রিলেটেড, এই সবগুলো কিন্তু আন্তর্জাতিক। ওকে, আর প্রথমটা যেটা ARF, যেটা যেটা হলো আসিয়ান আঞ্চলিক ফোরাম, আসিয়ান ডেফিনেটলি অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়া। বুঝতেই পারতেছেন এটা আন্তর্জাতিক ভাবে না, একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য। সো এটাও কিন্তু অপশন থেকে বলে দেওয়া যায় কোনটা সঠিক উত্তর। এইবার আসেন 14 নম্বর প্রশ্ন। এটা সহজ প্রশ্ন, কারণ এটা মনে রাখার একটা সিস্টেম ছিল, ইরাক ইরান ডাবল আই, এই উত্তরে ডাবল আই থাকতেই হবে। সো ইউনিমক, খ নাম্বার যেটা, ইরাক ইরানের যুদ্ধে ইউনিমক হবে সঠিক উত্তর, যেটাতে ডাবল আই আছে। পরবর্তী প্রশ্ন 15 নম্বর, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কবে? রিসেন্টলি এই দিনটা আমরা পালন করে এসেছি 15 সেপ্টেম্বর। সো 15 সেপ্টেম্বরের যারা পত্রিকা পড়েছেন একদম শিরোনামেই কিন্তু ছিল আজ জাতীয় গণতন্ত্র দিবস, এটা নিয়ে বেশ কথাবার্তাও হয়েছিল। সো 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, এটা আমরা আমাদের দেশেও পালন করে থাকি। পরবর্তী প্রশ্ন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয় কোথায়? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কার্যালয় কোথায়? জার্মানি। কমন প্রশ্ন, পারা উচিত। 17 নম্বর প্রশ্ন, চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি কোন শ্রেণীর? এটা অবশ্যই অবশ্যই আপনার পারা উচিত না। যদি আপনি পেরে থাকেন ডেফিনেটলি আপনার কোনো সার্ভিস এখানে আছে, মানে আপনি কোনোভাবে নৌবাহিনীর সাথে, অথবা যারা নৌবাহিনীর সাথে যুক্ত, অথবা যারা পলিসি মেকিং এর সাথে যুক্ত, এর সাথে রিলেটেড না হলে এই ক্লাস আসলে জানা সম্ভব না। সো এটা না পারলে মন খারাপ করবেন না, বাট আমি সঠিক উত্তরটা বলে রাখি, দ্যাট ইজ মিন ক্লাস। তো আপনার একটা কাজ থাকবে, আজকে তো পরীক্ষা দিয়ে আসছেন, কয়েকদিন চিল করবেন। এই যে আননোন নামগুলো, কিলো ক্লাস, ডলফিন ক্লাস, শ্যাং ক্লাস বা জেড ক্লাস বা এম ক্লাস বা মিং ক্লাস, এগুলো কি, এই ক্লাস দিয়ে আসলে কি বোঝায়, এগুলো গুগলে সার্চ করবেন, শিখে ফেলবেন। পরবর্তীতে যখন চাকরি বাকরি করতে যাবেন তখন যেন আর সমস্যা না হয়। ওকে, নেক্সট প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, এত বড় নাম আসলে আমরা কখন এটা পরিচিত না, আমরা হলো UNFCCC, UNFCCC, এইভাবে আমরা এটার সাথে পরিচিত হই। বলছে এর মূল আলোচ্য বিষয় কি, এটা কি নিয়ে আলোচনা করে? এটা হলো গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ এবং প্রশমন নিয়ে কাজ করে। ওকে, বা UNFP এর সাথেও আরো রিলেটেড হওয়ার কথা। সো এটা বিগত বছরের প্রশ্ন এবং এটা পারা উচিত। 19 নম্বর প্রশ্নে চলে আসি,
অনেকেই অনেকেই উত্তরটা পারবেন। যারা একটা লম্বা সময় ধরে প্রিপারেশন নিচ্ছেন, ইতিহাস তারা কিছুটা পড়ে রাখেছেন, বাট যারা স্বল্প সময়ের প্রিপারেশন নিয়েছেন তাদের জন্য বলি স্বল্প সময়ের প্রিপারেশন এটা না পাওয়ার সম্ভাবনা আছে। সো এই জন্য আমি কাটমার্ক থেকে এটাকে আউট করে দিব। বাট এটা সঠিক উত্তর হবে মধ্য আমেরিকা। এবং ওয়ার্ল্ড হিস্ট্রি জানার জন্য কিন্তু আপনার এটা অবশ্যই জানা থাকা উচিত যে মায়া সভ্যতা কোথায়, দ্যাট ইজ মিডল আমেরিকাতে। 20 নম্বর প্রশ্ন, জিবুতি দেশটি কোথায় অবস্থিত? এখানেও আমি নীল কালি দিয়ে গোল করে দিব, না পারার সম্ভাবনা আছে। জিবুতি দেশের আশেপাশে কোন দেশ আছে সেটা হয়তো বা জানেন, বাট এটা যে এডেন উপসাগরের পাশে এটা নাও জানতে পারেন। সো এটাও কিন্তু কাটমার্ক হিসাব করার সময় আমরা হিসাব করব না। ওকে, লাস্টে গিয়ে আমরা কাটমার্ক একটা আইডিয়া দিব, বাট টোটালটাই মানে একেবারেই জিনিসটা একটা ভেগ আইডিয়া, কেউ জানে না কাটমার্ক কত। আজকে মাত্র পরীক্ষা দিলেন, পরবর্তীতে এগুলো ডাবল ট্রিপল চেক করা হবে, চেকের পরে পিএসসি বসবে, কতজনকে তারা টিকাবে, দেন পরীক্ষা কেমন হয়েছে, নেগেটিভ কেমন ছিল, কোনো প্রশ্ন বাদ যাবে কিনা, কোনো প্রশ্নের ডাবল উত্তর আছে কিনা, অনেক ক্যালকুলেশনের পরে পিএসসি ডিফাইন করে। সেটাও কিন্তু ডিক্লেয়ার করে না বা ডিসপোজ করে না, নিজেরা ডিফাইন করে। সেটা হয়তো রেজাল্ট দেওয়ার কিছুদিন আগে, যে কাটমার্ক আসলে কত নিতে হবে বা কত হাজার স্টুডেন্ট টিকালে কাটমার্ক কত পড়ে। সো এটা আগে থেকে বলা সম্ভব না। আমরা জাস্ট গতানুগতিক ভাবে কতজন স্টুডেন্ট টিকায় প্রতিবার তার আন্দাজে হয়তো বা লাস্টে একটা ছোট্ট আইডিয়া দিব, এবং এটাও কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে। ওকে ওকে, আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। আমাদের 20টা প্রশ্ন শেষ, আন্তর্জাতিক বিষয়াবলীর ক্যাটাগরি আমরা শেষ করে এসেছি। পরবর্তী টপিক হলো ভূগোল, পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা। যদিও আমরা জানি যে এটা আসলে দুইটা ক্যাটাগরির মার্চ, একটা হলো আন্তর্জাতিক, একটা হলো বাংলাদেশ। প্রথম প্রশ্ন কি এসেছে দেখি, যে নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? অবশ্যই অবশ্যই এটার জন্য আপনাদের কোনো বই পড়তে হবে না, আপনারা জানেন যে দুটি দেশের সাথে আমাদের আন্তর্জাতিক সীমানা রয়েছে, ভারত এবং মিয়ানমার। মায়ানমার লেখা আছে, নো প্রবলেম, এই দুইটাই দেশ। সো সঠিক উত্তর হবে মিয়ানমার। 22 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়? হঠাৎ করে বন্যা হয় কোন জায়গায়? তো হঠাৎ করে বন্যা কেন হয়? হঠাৎ করে বন্যা হবে যদি আপনার পাহাড় থেকে পানি আসে। নর্মালি সমুদ্রের পাশে যেসব দেশ, সেখানে সমুদ্র থেকে পানি এসে বন্যা হবে। যেখানে বৃষ্টি বেশি হয় সেখানে ডেফিনেটলি বৃষ্টি থেকে বন্যা হতে পারে। আকস্মিক বন্যা মানে যেখান থেকে হঠাৎ করে পানি পড়ে যায়। সো দ্যাট ইজ উত্তর পূর্বাঞ্চল। উত্তর পূর্বাঞ্চলের কোন কোন জেলা আছে আমি রিকোয়েস্ট করবো এগুলো একটু জেনে রাখতে। উত্তর দক্ষিণ আশা করি সবাই চিনেন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। সো এগুলো যেহেতু জানা আছে, উত্তর পূর্বাঞ্চল হলো এই অংশটা যেখানে পাহাড় থেকে পানি পড়ে তলানিতে ভাসিয়ে দিতে পারে। সো দ্যাট ইজ উত্তর পূর্বাঞ্চল, যেটা হলো আকস্মিক বন্যাতে আক্রান্ত হয়। 23 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ? সঠিক উত্তর হলো দিনাজপুর। সো এটাকেও আমি কাটমার্ক থেকে আউট করে দিব। আপনি বলতে পারেন যে কেন ভাই, যে কেন এটাকে বাদ করে দিবেন? কারণ এটা সবাই শিখে না, কোন জেলায় কি বেশি আছে এটা জানতেও পারে, নাও জানতে পারে, ম্যান্ডেটরি না। ওকে, এটাও কিন্তু কাটমার্ক থেকে বাদ হয়ে যাবে। ওকে, পরবর্তী প্রশ্ন, ভূগোলের পরবর্তী প্রশ্ন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে? ওকে, একটু চিন্তা করেন, টর্নেডো, খরা, ভূমিধস এগুলো কিন্তু সবসময় হয়ে আসতেছে বাংলাদেশে। যেই দুর্যোগটা সবচেয়ে বেশি রিসেন্টলি হচ্ছে এবং যেটা আগে থেকে মেজার করা যায় না, খরা হবে, বৃষ্টি অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে না, আপনি গেস করতে পারবেন। ভূমিধস হবে, গেস করতে পারবেন। টর্নেডো হবে, টেম্পারেচার থেকে গেস করা যায়। ভূমিকম্প যে হবে এটা কিন্তু গেস করা এখনো পর্যন্ত যায় না। তো সঠিক উত্তর হবে ভূমিকম্প, এবং এটা পারা উচিত কারণ এটা নিয়ে প্রচুর কথা হয় মিডিয়াতে। পরবর্তী প্রশ্ন 25 নাম্বার, নিম্নের কোন দুর্যোগ হাইড্রোমেটেরোলজিক্যাল দুর্যোগ হিসেবে পরিচিত? হাইড্রো, এটা হলো বন্যা। 26 নম্বর প্রশ্নের উত্তর, কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়? লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হওয়ার জন্য পাশে কি থাকতে হবে? অবশ্যই অবশ্যই সমুদ্র থাকতে হবে। এখন কোন বনটার পাশে সমুদ্র আছে? দ্যাট ইজ ম্যানগ্রোভ বন। ম্যানগ্রোভ নামটাই কেন হয়েছে উপকূলীয় বন বলে, সো এটাও পারা উচিত। এখানে যে তিনটা প্রশ্ন আছে আমি আশা করতেছি তিনটায় সঠিক উত্তর দিয়েছেন সবাই, আনলেস আনলেস আপনি একটা দাগাতে গিয়ে অন্যটা দাগায় না আসেন। ওকে, আমি একটু মনে করাই দিই, আমরা সলভ করছি 43তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন। আমরা যে সেটটাকে আইডিয়াল হিসেবে ধরেছি সেটা হলো সেট 4। সো 4 নাম্বার সেটের যে সিকোয়েন্স, আমরা 4 নাম্বার সেটের সিকোয়েন্স হিসেবেই দাগাচ্ছি। আপনারা নিজেদের সিকোয়েন্স হিসেবে উত্তরগুলো জেনে নেবেন এবং পরবর্তীতে দাগিয়ে রাখবেন। আমরা আছি, প্রথমটা শেষ করেছি আন্তর্জাতিক, এখন ভূগোল শেষ হয়ে যাবে এই পৃষ্ঠার মধ্যেই। ভূগোলের 27 নম্বর প্রশ্ন, নিম্নের কোন উপজেলাটি সবচেয়ে নদী ভাঙন প্রবণ? কোথায় সবচেয়ে বেশি নদী ভাঙনের শিকার হয়? এই প্রশ্নটা হলো নুরিয়া। আমি এটার উত্তর জানতাম না, এখনো জানতাম না, এতদিন পড়াশোনা করেও জানতাম না। সো এটা আমরা কাটমার্ক থেকে আউট করে রাখতে পারি। বাংলাদেশের পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ? আশা করি অনেকেই এটাতে ঘুরে এসেছেন।
সো প্রবাল দ্বীপ আশা করি কেউ ভুল করবেন না, দ্যাট ইজ সেন্ট মার্টিন বা নারিকেল জিঞ্জির আরেকটা নাম, এটা অনেকেই জানেন। 29 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোথায় প্লাইস্টোসিন, বানানটা ভুল আছে, এটা মনে হয় এক অরিজিনাল প্রশ্নে বানানটা ভুল ছিল। সো প্লাইস্টোসিন কালের সোপান দেখা যায়। সো 3 ধরনের সোপান, টারশিয়ারি, প্লাইস্টোসিন আর সমভূমি। সবারই মোটামুটি এটা মুখস্থ থাকে, প্রিলি, রিটেন, ভাইভা সব জায়গায় কাজে লাগে, এটা আশা করতেছি আপনারা পারবেন। সঠিক উত্তর হলো কুমিল্লা। কোথায় প্লাইস্টোসিন কালের সোপান দেখা যায়? 30 নম্বর, সোয়াচ অফ নো গ্রাউন্ড। বেসিক্যালি এই প্রশ্নটা বিগত বছরের প্রশ্ন, আর আপনারা শিখেছেন যে বঙ্গোপসাগরের একটি খাত। একটু ছোট্ট গল্প করি, ছোট্ট গল্পটা কি, আমাদের বঙ্গোপসাগরের যে ডেপথ বা কি বলে গভীরতা, এই গভীরতা কিন্তু আমাদের মুনলাইট সিটি থেকে ছোট। আপনারা কি কেউ জানেন মুনলাইট সিটি আসলে কি? যদি জানেন কমেন্ট করে আমাকে জানান যে মুনলাইট সিটি আসলে কি। কমেন্ট করে আমাকে জানাতে পারেন মুনলাইট সিটি আসলে কি। আমাদের বঙ্গোপসাগরের যে এভারেজ গভীরতা সেটা মুনলাইট সিটি থেকে কম। ওকে, আমি উত্তর পাচ্ছি না। মুনলাইট সিটি আসলে চাঁদপুরকে বোঝায়। তো চাঁদপুরে যে 3টা নদীর মোহনা আছে, সেই 3টা মোহনার মধ্যে যে গভীরতা সেটা অলমোস্ট 120 মিটারের মতো। আর বঙ্গোপসাগরের প্রথম 12 নটিক্যাল বা 24 নটিক্যাল মাইলের মধ্যে এটা গভীরতা হলো 12 থেকে 15 মিটার, এত কম। শুধুমাত্র এক জায়গা ছাড়া, সেটাকে আমরা হলো এই সোয়াচ অফ নোর গ্রাউন্ড বা ক্যানিয়ন বলি, সেই ক্যানিয়নটা বা খাদ যেটাকে বলতেছে আর কি, এটাকে ইংলিশে লেখা হয়েছে সাবমেরিন ক্যানিয়ন। এই ক্যানিয়নে শুধুমাত্র প্রচুর পানি প্রবাহিত হয়, এই জন্য এটা স্পেশাল। সো বাকিগুলো ম্যানগ্রোভ বন, দেশের নাম, দ্বীপ, এগুলো বুঝলে বোঝা যাবে না। আপনি বিগত বছরের প্রশ্ন যদি পড়ে আসেন, এই 3টা যে অপশন হবে না সেটা জানেন, হয়তো বা ক্যানিয়ন কেন লিখছে এটা নিয়ে কনফিউশন থাকতে পারে, বাট স্টিল সাবমেরিন ক্যানিয়ন এটা হবে সঠিক উত্তর। এটা একটা খাত। খাত মানে কি, আপনার মনে করেন এই হলো প্ল্যান, হুট করে এখানে গভীরতা বেড়ে গেছে, দ্যাট ইজ খাত বা ক্যানিয়ন। তাহলে এর সাথে সাথে আমাদের ভূগোল পোর্শনটাও শেষ হয়ে গেল। আমরা চলে যাচ্ছি সাধারণ বিজ্ঞান এবং কম্পিউটার প্রযুক্তি। এখান থেকে 15টি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো 31 নম্বর প্রশ্ন, প্রোটিন তৈরি হয় কি দিয়ে? এটা বিগত বছরের প্রশ্ন, এটা অবশ্যই পারা উচিত। প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে, এবং এটা অবশ্যই অবশ্যই পারা উচিত। 32, কোয়েশ্চেন নাম্বার 32, কোভিড-19 যে ধরনের ভাইরাস, কোভিড-19 কি ধরনের ভাইরাস? ডেফিনেটলি এটা আরএনএ ভাইরাস, এতে কোনো ডাউট নাই। কিন্তু কেমন আরএনএ ভাইরাস এটা যদি আপনি পড়েন, আমি নিজেও এটা আরএনএ ভাইরাস দাগায় আসতাম, এটা আমি আসলে দাগাবো না, এখন একটা ঝামেলা আছে এটাতে। আমি ইউকের ন্যাশনাল হেলথ যে ইয়াটা ল্যাবরেটরি, তার একটা রিপোর্ট পড়েছিলাম, ওখানে জেনেটিক ইনফরমেশনে লেখা আছে যে কোভিড-19 বেসিক্যালি অ্যাক্টস অ্যাজ অ্যান এমআরএনএ ভাইরাস টু কন্ট্রিবিউট বা টু পাস দ্য মেসেজেস। একটা কনফিউশন আছে, দেয়ার ইজ এ কনফিউশন যে এমআরএনএ হবে নাকি আরএনএ হবে। স্টিল আরএনএ এর প্রতি আমার ঝোঁকটা বেশি, আর এর সম্ভাবনা আছে যেটা এমআরএনএ হতে পারে। এখন আরেকটা কনফিউশন তৈরি হয় যে এমআরএনএ নর্মালি ভাইরাল ভ্যাকসিন টেকনোলজিতে ব্যবহার করা হয়। সো ভ্যাকসিন টেকনোলজিতে ওইটাই ব্যবহার করা হয় যেটা তার টাইপ। সো কোভিড-19 কি ধরনের ভাইরাস? সঠিক উত্তর হলো অবশ্যই আরএনএ ভাইরাস, বাট আরএনএ এর মধ্যে সেটা এমআরএনএ তে যাবে কিনা এটা একটা কনফিউশন আছে। আমাদের এখনো মনে হচ্ছে এমআরএনএ। সো আমি এটা আপাতত এখানে হোল্ডে রাখি। ওকে, এটা পরবর্তীতে আমরা ব্যাখ্যা সহ আপনাদেরকে জানিয়ে দেবো যখন আমাদের ফুল সলভ শিট আপনাকে দেওয়া হবে, অতি শীঘ্রই এটা আপনারা পেয়ে যাবেন। 33, কোয়েশ্চেন নাম্বার 33, একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ কত? বেসিক্যালি অভ্যন্তরীণ রোধ হলো 0। এখন যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের এটা না জানার সম্ভাবনা আছে। সো এটাকে আমি কাটমার্ক থেকে বাইরে পাঠাই দিব। আচ্ছা, আমি একটু অমিত ভাইকে জিজ্ঞেস করি, আমরা কি কোনো নামাজের বিরতিতে যাব কিনা? ওকে, আমরা আজান দিচ্ছে, আমরা নামাজের বিরতিতে যাই। আমরা 5 মিনিটের বিরতি, 5 মিনিট পরে আবার ফিরে আসবো। সাথে 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 থাকুন আমাদের, আমরা সলভ করছি 43তম বিসিএস এর প্রিলিমিনারি প্রশ্ন।
সবাইকে আবারও স্বাগতম। আমরা আবারও শুরু করতে যাচ্ছি। একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনারা আমার ভয়েস শুনতে পাচ্ছেন কিনা এবং আমি শুরু করবো কিনা। সাথে আমি এটাও বলে রাখি, বেশ কয়েকজন বলছেন যে এই ভিডিওটা থাকবে কিনা পেজে। হ্যাঁ ভাইয়া, ভিডিওটা পেজে থাকবে, আপনি পরবর্তীতেও যত খুশি ততবার দেখতে পারবেন। এবং যত দ্রুত সম্ভব আমরা একদম টাইপ করে পিডিএফ আকারে এটার সলভ শিটটাও পেজে দিয়ে দিব খুবই কম সময়ের মধ্যে। ওকে, আপনারা যে আরেকটা কাজ করতে পারেন যে একটু শেয়ার করে দিতে পারেন, বাকি যারা আপনাদের বন্ধু বান্ধব যারা পরীক্ষা দিয়েছে তারাও যেন আজকে সলভটা দেখতে পায়। আচ্ছা, আজকে আপনাদের পরীক্ষার হল থেকে বের হওয়ার পর আমাদের পক্ষ থেকে একটা গিফট ছিল, সেটা হলো মুক্তিযুদ্ধের উপর একটা প্রচারণা শীট বলতে পারি আমি। সেটা যদি পেয়ে থাকেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন পেয়েছেন কিনা। যদি না পেয়ে থাকেন, আপনাদের একদম নিকটস্থ যে উত্তরণের ব্রাঞ্চ বা উদ্ভাসন মেশের ব্রাঞ্চ, উত্তরণ আসলে উদ্ভাসন মেশের একটি সহযোগী প্রতিষ্ঠান, সেখানে যোগাযোগ করতে পারেন, আপনারা পেয়ে যাবেন। তো আমরা শুরু করে দেই। 33 পর্যন্ত আমরা সলভ করেছিলাম। সর্বশেষ প্রশ্ন ছিল একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ কত, সেটা হলো 0। এবং এটা কিন্তু আমরা কাটমার্ক থেকে আউট করে দিয়ে বলেছিলাম, কারণ নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড এটা না পারার সম্ভাবনা অনেক বেশি। 34 নম্বর প্রশ্ন, আরএফআইডি কি? দ্যাট ইজ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। এই আইডি দিয়ে আসলে আইডেন্টিফিকেশন বোঝায়। সো সঠিক উত্তর হবে ঘ, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। 35 নম্বর প্রশ্ন, কোন মাধ্যমে আলোর পালস ব্যবহার করা হয়? অপটিক্যাল ফাইবার, এটা সবারই পারা উচিত। আচ্ছা, আরএফআইডিটা বলি, আরএফআইডিটাকে কাট মার্কে রাখবেন না, এটাকে বাদ করে দিবেন, অনেকেরই সমস্যা হবে এটাতে। 35 এর উত্তর বলে দিয়েছি, পালস অফ লাইট ব্যবহার করা হয় অপটিক্যাল ফাইবারে। কোয়েশ্চন নাম্বার 36, জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় কোথায়? জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় অ্যানোডে, আর বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হয় ক্যাথোডে। ওকে। 37, পানির অণু। পানির অণু আসলে কি? পানির অণু একটি ডায়াচম্বক। বেসিক্যালি পানির অণুর ধর্মটা কি, আসলে কেমন ধর্ম সে ব্যবহার শো করে, সেটা আসলে প্রশ্ন ছিল, সেটা হলো ডায়াচম্বক। পরবর্তী প্রশ্ন, আইসোটোপ রিলেটেড, যেখানে নিউট্রন সংখ্যা বের করতে বলছে। নিউট্রন সংখ্যা কি করব? ভর সংখ্যা থেকে আমরা প্রোটন সংখ্যা বিয়োগ করে দিব। 17 থেকে যদি 8 বিয়োগ করে দেন তাহলে বাকি থাকবে 9। তাহলে ওর নিউট্রন আছে কয়টা? 9টা। এবং এটা কিন্তু অক্সিজেনেরই একটা আইসোটোপ। নামটা একটু জেনে রাখবেন, পরবর্তীতে যদি প্রিলি দেন কিংবা রিটেনে গিয়ে কাজে লাগতে পারে। কোয়েশ্চেন নাম্বার 39, নিম্নের কোন রোগটি ডিএনএ ভাইরাস জনিত? দেখেন প্রথমে কিন্তু আপনি 19টা কেটে দিলেন, কারণ এটা একটা আরএনএ ভাইরাস। তাহলে এটা সঠিক উত্তর হবে স্মল পক্স। চল্লিশ নম্বর প্রশ্ন, হৃদযন্ত্র সংকোচন হওয়াকে কি বলা হয়? এই প্রশ্নটা আমি শিখতাম হৃদযন্ত্রের সংকোচন প্রসারণের সময় আমি হাতটা মুট করতাম, তখন বলতাম সিস্টোল। হাতটাকে ছেড়ে দিতাম, তখন বলতাম ডায়াস্টোল। তো হাতের সাথেই মনে থাকতো, সিস্টোল মানে হাত মুট করে ফেলছি, ডায়াস্টোল মানে হাত ছেড়ে দিছি। তো সংকোচন হওয়া সিস্টোল, আর প্রসারণ হওয়া বা ছেড়ে দেওয়া, খুলে দেওয়া, সেটা হলো ডায়াস্টোল। যেহেতু সংকোচনের প্রশ্ন হয়েছে, এটা হলো সিস্টোল, এবং এটা পারা উচিত, কারণ বিগত বছরের প্রশ্ন এটা। আমার এখনো পর্যন্ত মনে হয়েছে যে 43তম বিসিএস এর সবচেয়ে কঠিন প্রশ্ন হলো 41, নিচের কোন চিহ্নটি ইমেল ঠিকানায় অবশ্যই থাকবে? আমি আশা করি আপনারা আমার সাথে একদম একমত। এটা মোটামুটি 43-এর সবচেয়ে কঠিন প্রশ্ন। অনেকে এটা ভুল টুল করতে পারে, তো আমি বলে দিই যেন পরবর্তীতে আপনারা ভুল টুল না করেন। দ্যাট ইজ হলো @। ইমেলের মধ্যে অবশ্যই অবশ্যই @ থাকতে হবে, না হলে কিন্তু আপনি ইমেল ঠিকানা তৈরি করতে পারবেন না। সেটা জিমেইল হোক, ইয়াহু হোক, বা যাই হোক, @ কিন্তু অবশ্যই থাকতে হবে। ওকে, আমি দুষ্টামি করতেছিলাম, অনেকেই সিরিয়াসলি নিয়ে নিছে, ভাই এটা কিভাবে কঠিন হয়। এটা কঠিন ছিল না, আমি দুষ্টামি করছি। @ হলো সঠিক উত্তর। 42, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি? ওকে, এটা আমাদের দেশেরই খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তাই সবাই জানবেন। সঠিক উত্তর হলো মিথেন। গ নাম্বার হলো সঠিক উত্তর, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন। কোয়েশ্চেন নাম্বার 43, এবং এই সরি, এই পেজের মাধ্যমে আমাদের সাধারণ বিজ্ঞান শেষ হয়ে যাবে। 43 নম্বর প্রশ্নটা বলি, ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগর পৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন? সঠিক উত্তর হলো 26 ডিগ্রি। এটাকে কাটমার্ক থেকে আউট করে দিবেন, এটা না পারার সম্ভাবনা অনেক বেশি, অনেকেই নাও পারতে পারেন এটা। ওকে, চলে আসি পরবর্তী প্রশ্নে, নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়? কম্পিউটার চালান সবাই, মোবাইলও চালান, অনেকে মোবাইলেও অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করেন। তো নর্টন, ম্যাকফি, কাসপারস্কি, এগুলো সবগুলো অ্যান্টিভাইরাস সফটওয়্যার এক্সেপ্ট ওরাকল। ওরাকল কিন্তু অ্যান্টিভাইরাস সফটওয়্যার না। আসেন 45, সালোক সংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার
কর্মদক্ষতা, মানে সালোক সংশ্লেষণের সময় পাতা যে পরিমাণ সূর্যালোক নেয় তার কতটুকু কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারে, সেটা হলো 3 to 6%। সঠিক উত্তর 3 to 6%, কিন্তু এটাকে কেটে দিবেন, মানে কাট মার্কের সময় এটা আমরা হিসাব করব না, এটা সবাই পারবে না, ভেরি আনকমন প্রশ্ন এটা। তাহলে সাধারণ বিজ্ঞান শেষ। আমাদের পরবর্তীতে আমরা সলভ করব আইসিটি বা সাধারণ বিজ্ঞান এবং কম্পিউটার প্রযুক্তির প্রশ্ন। বেসিক্যালি কম্পিউটার প্রযুক্তির প্রশ্নগুলো এখন আমরা সলভ করব। কোয়েশ্চেন নাম্বার 46, 101110 বাইনারি নাম্বারের সমতুল্য ডেসিমাল নাম্বারটা কত? এখন এটা তো অনেক বড় অঙ্ক, এত বড় অঙ্ক আমি করবো না। সঠিক উত্তর হলো 46। আপনারা আশা করি এটা করতে পারেন, যে আলটিমেটলি এই 0 প্লাস এই 1 কে 1 × 2 to the power 1, তার পরবর্তী 1 কে 1 × 2 to the power 2, এই সিস্টেম আশা করি সবাই জানেন। একটু চেক করে দেখবেন, আনসার আসবে 46। 46 হলো সঠিক উত্তর, এবং এটাও পারা উচিত। আসলে একটু বড় হবে, বাট স্টিল এটা কিন্তু পারা যায়। কোশ্চেন নাম্বার 47, ডিএনএস সার্ভারের কাজ কি? ডোমেইন নেমিং সিস্টেম, মানে ডিএনএস এর ফুল ফর্ম হলো ডোমেইন নেমিং সিস্টেম। সো এটা কি করে? ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে পরিবর্তন করে। সো সঠিক উত্তর হবে গো। এখন এটাতে কনফিউশন আছে, এটা পারবেন কি পারবেন না। আপাতত আমি বলবো যে এটাকে আপাতত আমরা কাটমার্কের মধ্যে ধরবো না, কারণ ডোমেইন নেমিং সিস্টেম পর্যন্ত অনেকে জানে, যে আলটিমেটলি আইপি অ্যাড্রেসে কনভার্ট করে, এটা অনেকে নাও জানতে পারে। ওকে, চলে আসি 48 নাম্বার প্রশ্নে। নিচের কোন ডিভাইসটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে? বেসিক্যালি এটা মডেম। মডেম দুইটা কাজই করতে পারে, ডিজিটাল টু অ্যানালগ, অ্যানালগ টু ডিজিটাল। মডুলেটর ডিমডুলেটর শব্দটা মনে হয় পরিচিত অনেকেই। সো মডেমের কাজ মডুলেশনও করতে পারে, ডিমডুলেশনও করতে পারে, দুইটাই করতে পারে। ডিজিটাল টু অ্যানালগ এন্ড অ্যানালগ টু ডিজিটাল দুইটাই সে করতে পারে। সো কারেক্ট আনসার ইজ মডেম। 48 এর গো। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে 49, নিচের কোনটি আউটপুট ডিভাইস নয়? তো বেসিক্যালি এখানে তিনটা ইনপুট ডিভাইস আছে, একটা ইনপুট ডিভাইস আছে, তিনটা আউটপুট ডিভাইস আছে। প্রিন্টারে আউটপুট, মনিটরে আউটপুট আপনি দেখতে পারেন, স্পিকারেও আউটপুট, মাইক্রোফোন দিয়ে আপনি কথা বলতে পারেন। মাইক্রোফোন হলো আসলে ইনপুট ডিভাইস, এখানে আপনি ইনপুট দিতে পারেন। সো এটাকেও আমরা বলবো যে এটা হলো কমন প্রশ্ন, এটা অবশ্যই পারা উচিত। কোয়েশ্চেন নাম্বার 15, নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানা অ্যাড্রেস নির্দেশ করে? সো এখানে অনেক কিছু আছে। এইচটিটিপি বেসিক্যালি এটা একটা প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ডব্লিউডব্লিউডব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কে বোঝায়। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা আপনি হাইপার লিঙ্ক করার জন্য ইউজ করবেন বা ওয়েব পেজ বানানোর জন্য ইউজ করবেন। আলটিমেটলি আপনার ইউআরএল হলো সেই ঠিকানাটা, www.google.com। সো গুগলটা আপনার লাগবে, দ্যাট ইজ ইউআরএল। ওকে, রিসোর্স লোকেটর, রিসোর্সটা কোথায় আছে? ইউনিভার্সাল রিসোর্স লোকেটর হলো এটার ফুল ফর্ম। সঠিক উত্তর হবে সেই ইউআরএল। ওকে, নেক্সট কোয়েশ্চেন 51, নিচের কোনটি ওপেন সোর্স ডিবিএমএস? তো এটা আমরা প্রথমে বলবো যে এটা অনেকেই না পারার কথা, যদিও এটা বিভিন্ন মডেল টেস্টের বই বা বিভিন্ন যে বিসিএস এর বইগুলো আছে সেখানে দেয়া থাকে যে কোনটি ওপেন সোর্স ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডিবিএমএস এর ফুল ফর্ম হলো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটা সঠিক উত্তর হবে মাই এসকিউএল। বাট এটা কাউন্ট করবেন না, যখন আপনি কাটমার্ক হিসাব করবো আমরা এটাকে আউট রাখবো, কাটমার্কে আমরা এটা রাখার চেষ্টা করবো না। কোয়েশ্চেন নাম্বার 52, নিচের জব শিডিউলিং পলিসি সমূহের মধ্যে কোনটি স্টারভেশন থেকে মুক্ত? প্রথমেই বলবো এটা কাটমার্ক থেকে বাইরে, এটা কমন কোয়েশ্চেন না, আনকমন প্রশ্ন, সবার না পারা উচিত। যদি পেরে থাকেন আপনি ডেফিনেটলি এই রিলেটেড পড়াশোনা করেছেন। এটা সঠিক উত্তর হবে রাউন্ড রবিন। রাউন্ড রবিনে স্টারভেশন থাকে না। কোয়েশ্চেন নাম্বার 53, নিচের কোন প্রযুক্তি ফেস রিকগনিশন সিস্টেমের সহায়ক ভূমিকা পালন করে? ওকে, প্রথমে বলেছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দেন হলো আইওটি, ইন্টারনেট অফ থিংস এন্ড ভার্চুয়াল রিয়েলিটি। এখন এখানে একটা কনফিউশন অনেকেরই হয় যে সেটা হলো যে উপরে সবগুলো হবে কিনা, বাট ইন্টারনেট অফ থিংস আর ভার্চুয়াল রিয়েলিটি ফেস রিকগনিশনের সাথে ডিরেক্টলি ইন্টিগ্রেটেড না। ডিরেক্টলি ইন্টিগ্রেটেড হলো অ্যাপ্লাইড এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো এটাতে যেহেতু কনফিউশন তৈরি হয়, দ্যাটস ওয়াই এটাও আমরা কি করব, এটা আউট অফ কাটমার্ক, এগুলো কাটমার্কের বাইরে হিসাব করবো আমরা। যারা এগুলো পারছেন আপনারা এক ধাপে গিয়ে আছেন। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 54, যে সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহকের বৈধ অনুরোধ সমূহ কোনো একটি ওয়েব সার্ভার সম্পূর্ণ করতে ব্যর্থ হয় সেটিকে কি বলে? আমি আগে বলি, এটাও আমরা কাউন্ট করব না, এটাকে আমরা কাউন্ট করব না, দ্যাট ইজ আউট অফ কি বলে কাটমার্ক, এটা কাটমার্ক আমরা রাখবো না।
দুঃখিত, আমাদের একটু সার্ভার জনিত সমস্যার জন্য আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। 54 যেটা কথা বলছিলাম, যেটা আনকমন প্রশ্ন, কাটমার্ক আমরা এটা হিসাব করব না। সাইবার আক্রমণের একটা প্রশ্ন এসেছিল, এটা না পারারই কথা। প্রশ্ন হবে ড্যানিয়াল অফ সার্ভিস। এখানে আপনি বলতে পারেন যে ভাই ড্যানিয়াল থেকে তো বোঝা যায় যে আসলে ব্যর্থ হয়েছে, বাট স্টিল এখানে কনফিউশন তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোন মেমোরিতে অ্যাক্সেস টাইম সবচেয়ে কম? এখন অনেকে এটাতে ক্যাশ মেমোরি এবং রেজিস্টারের মধ্যে কনফিউশন তৈরি করবেন। দ্য রাইট আনসার ইজ রেজিস্টার। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 56, এটা বিগত বছরের প্রশ্ন, একাধিকবার এটা পিএসসি আন্ডার এই প্রশ্নটা এসেছে যে ব্লুটুথের আই3 স্ট্যান্ডার্ড কত? সো ব্লুটুথের আই3 স্ট্যান্ডার্ড হলো 15.15, 802.15, 11, 13, এগুলো মনে অনেকে শিখে রেখেছেন। কাম টু 57, 57 নম্বর প্রশ্ন আমরা চলে আসি। নিচের কোনটি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম নয়? কোনটাতে একাধিক কাজ একসাথে করা যায় না? একদম শুরুতে যেটা তৈরি করা হয়েছিল, দ্যাট ইজ ডস। ডস ইজ নট এ মাল্টিটাস্কিং সিস্টেম। কোয়েশ্চেন নাম্বার 58, এই পেজে কিন্তু আমাদের কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির যে 15টা প্রশ্ন সেটাও শেষ হয়ে যাবে। ওকে, প্রশ্নটা কি? 58, নিচের কোন প্রযুক্তি পে অ্যাজ ইউ গো সার্ভিস মডেল অনুসরণ করে? পে অ্যাজ ইউ গো, যখন আপনি ব্যবহার করবেন শুধু সেই সময়টার জন্যই টাকা দেন, বাকিটার জন্য টাকা দিতে হবে না। এই কথাটা যখন আমি বলছি, এখন আপনি বুঝতেছেন যে হ্যাঁ, এই সিস্টেমটা আসলে ক্লাউড কম্পিউটিং এ থাকে। আপনি যতক্ষণ ব্যবহার করবেন, যখন ব্যবহার করবেন, শুধুমাত্র সেই সময়ের জন্যই টাকা দিতে হয়। দ্যাট ইজ ক্লাউড কম্পিউটিং। অনেকেই ক্লায়েন্ট এবং সার্ভার সিস্টেমের সাথে কনফিউশন তৈরি করতে পারেন, বাট স্টিল দ্য রাইট আনসার ইজ ক্লাউড কম্পিউটিং। সো এটাকেও আমি একটু আউট করে দিব কাটমার্কের মধ্যে থেকে, কারণ খুব একটা কমন প্রশ্নের মধ্যে এটা পড়ে না। পরবর্তী প্রশ্ন, যে কিবোর্ড এবং সিপিইউ এর মধ্যে কোন পদ্ধতিতে ডাটা ট্রান্সমিশন হয়? সো আপনি কিবোর্ডে যখন ইনপুট দিবেন সেটা সিপিইউ তে যাবে, সিপিইউ থেকে কোনো ইনপুট কিন্তু কিবোর্ডে আসবে না, মানে সিপিইউ থেকে আপনি কোনো কিছু কিবোর্ডে দেখতে পারবেন না। সো এটা একদিক দিয়ে যাচ্ছে। সো একদিক দিয়ে যেটা যায় সেটাকে আমরা কি বলি? দ্যাট ইজ সিমপ্লেক্স। সিমপ্লেক্স সিস্টেম। এখন সিমপ্লেক্স, ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এগুলো আশা করি জানেন। ডুপ্লেক্স হলো যেখানে যেতেও পারে আসতেও পারে, সিমপ্লেক্সে শুধু যায়। হাফ ডুপ্লেক্স হয় যাবে অথবা আসবে। আপনারা ওই পুলিশরা যেটা ব্যবহার করে ওয়াকি টকি, ওয়াকি টকি কিন্তু হয় যাবে অথবা আসবে, মানে আপনি যখন কথা বলবেন তখন আপনি শুনতে পারবেন না, যখন শুনবেন তখন কথা বলতে পারবেন না, এই দুইটার একটা। আর কিবোর্ড টু সিপিইউ দ্যাট ইজ সিমপ্লেক্স, হয় যাবে, শুধু যেতে পারবে, আসতে পারবে না কখনোই। কোয়েশ্চেন নাম্বার 60, দ্যাট ইজ ব্লক চেইনের প্রতিটি ব্লক কি তথ্য বহন করে? সো ব্লক চেইনের ব্লকে আসলে ইনফরমেশন থাকে, টাইম স্টেপ থাকে এবং ট্রানজেকশন পর্যন্ত থাকে, সবকিছুই থাকে। সঠিক উত্তর হবে উপরের সবগুলো, কিন্তু আমরা এটাকে আউট অফ কাটমার্ক রাখবো। যদিও এটা গেস করা যায় যে সবগুলোই তো এখানে থাকে, সো সঠিক উত্তর মনে হয় খ, বাট স্টিল আমরা এটাকে আউট অফ কাটমার্ক রাখবো, কারণ অনেকেই কনফিউশনে পড়ে এটা দাগাবেন না। তো যেহেতু দাগাচ্ছেন না, ইট ইজ আউট অফ কোয়েশ্চেন। তাহলে আমাদের শেষ হয়ে গেল 60 কোয়েশ্চেন সাধারণ বিজ্ঞান এবং কম্পিউটার প্রযুক্তি। পরবর্তীতে আমরা গাণিতিক যুক্তি, আমরা সবগুলো সলভ হয়তো করবো না, উত্তর বলে দিব, বাট পরবর্তীতে যখন আমাদের ফুল কোয়েশ্চেন চলে আসবে, আমরা একদম সলিউশন সহ রং বেরঙের কালার দিয়ে আপনাদেরকে পেজের মাধ্যমে জানিয়ে দিব। আপনারা সেই পিডিএফ সলভ শিট থেকে সবগুলোর ব্যাখ্যা সহ উত্তর বা প্রশ্ন, ম্যাথ গুলোর জন্য যদি কথা বলি, ম্যাথের ক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্ন সমাধান করে দেওয়া থাকবে, একাধিক উপায়ও করে দেওয়া থাকবে। ওকে, আমরা শুরু করি। 61, 61 হলো 2 টু দি পাওয়ার log 2/3 and প্লাস log 2/3, এটাকে আমরা লিখতে পারি 2 log 2, যেহেতু কমন আমি লিখতে পারি 3 ইন্টু 5, লগের ভিতরে গুণ থাকলে উপরে যোগ হয়ে যায়, এতটুকু সবাই জানি। এবার 2 log টু দি পাওয়ার 2, এখানে আছে 15, যেহেতু এটাও 2 এবং এই লগের বেসও 2, দুইটা কাটাকাটি, এই অংশ কাটাকাটি, বাকি থাকে 15। দ্য রাইট আনসার ইজ 15, সঠিক উত্তর হবে 15। আচ্ছা, এটা লাল দিয়ে করি এবং এটা পারা উচিত, লগের অঙ্কের মধ্যে এটা সহজ অঙ্ক। কোয়েশ্চেন নাম্বার 62, 62 তে বলছে একদল গরু, ওকে, একদল অনেকগুলো গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে 3 পথে গমন করে, মানে 3টা রাস্তা দিয়ে গেছে, 1টা 2টা 3টা, 3টা দিয়ে সমান ছিল। 7 ঘাটে পানি পান করে, ওকে, 9টি বৃক্ষের নিচে ঘুমায় এবং 12 জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়। তাহলে গরুর সংখ্যা কত? ইন্টারেস্টিং বিষয় দেখেন, 3টা পথে গমন করে 3 দিয়ে বিভাজ্য, 7 ঘাটে পানি পান করে 7 দিয়ে বিভাজ্য, 9টি বৃক্ষের নিচে ঘুমায় 9 দিয়ে বিভাজ্য, 12 জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায় 12 দিয়েও বিভাজ্য। এমন একটা সংখ্যা যাকে 3 দিয়ে 7 দিয়ে 9 দিয়ে এবং 12 দিয়ে ভাগ করা যায়, তাহলে সে কে? সে হলো 252। 252 ইজ দ্য রাইট আনসার। আশা করছি আপনারা এটা ধরতে পেরেছেন এবং সঠিক উত্তর করেছেন। কোয়েশ্চেন নাম্বার 63, একটা অসমতার প্রশ্ন এসেছে, 5x - x² - 6 গ্রেটার দেন 0 যদি হয়, আলটিমেটলি সলিউশনটা কি? সলিউশন হলো 2x is less than 3 but greater than 2। আমি যদি একটু সলিউশন করি, যাক, এটা আপনারা সলিউশন পরে পেয়ে যাবেন। সঠিক উত্তরটা হলো ঘ।
আমরা চলে যাই 64, কোয়েশ্চেন নাম্বার 64 এ। একটি নৌকা পানির লেভেলে বাঁধা দড়ি দ্বারা একটি ডকের দিকে টানা হয়। ওকে, নৌকাটি যখন ডক থেকে 12 ফুট দূরে থাকে তখন নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির উপর ডকের উচ্চতার দ্বিগুণের চেয়ে 3 ফুট লম্বা হয়। তাহলে ডকের উচ্চতা কত? খুব ভালো হতো যদি আমি কোশ্চেনটা আসলে চিত্রকে সলভ করে দিতে পারতাম, বাট বুঝতেই পারতেছেন 200টা প্রশ্ন, অনেক সময় লেগে যাবে। আমি উত্তরটা বলে রাখি, আমাদের সলভ শিটে এটা একদম চিত্র সহ আমরা সলভ করে দিব খুব কম সময়ের মধ্যে। আমি ক্লাস শেষ করতে করতে আমাদের উত্তর শিট রেডি হয়ে যাবে, তখন আমরা আপনাদেরকে জানিয়ে দিব, আমাদের পেজে সেটা পেয়ে যাবেন। একটু বলে রাখি, অনেকেই নামাজের পরে হয়তোবা জয়েন করতে পারছেন না বা ভুলে গেছেন। যারা আমাদের সাথে কানেক্টেড আছেন আপনারা আপনাদের ফ্রেন্ডকে মেনশন করতে পারেন অথবা শেয়ার করে দিতে পারেন, তাদেরকেও জানিয়ে দিতে পারেন আজকের 43তম বিসিএস প্রিলির সলিউশন কোনটার উত্তর কেমন হয়। আর আমি অবশ্যই আপনাদেরকে বলেছি, যেখানে আপনাদের কনফিউশন মনে হবে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব সেটা আবারও গবেষণা করার। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 65। বলেছে এ হলো এমন একটা সেট যেখানে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, হোয়াট ইজ আইএন। এখানে আসলে ন্যাচারাল নাম্বার হবে, এবং আরেকটা কন্ডিশন হলো এক্স এর যে নাম্বারগুলো মানে এক্স যে সংখ্যাগুলো হবে সেগুলো 2 থেকে বড় হবে, মানে 3 থেকে শুরু হতে পারে, 8 থেকে ছোট হবে বড় হবে। তাহলে 3, 4, 5, 6, 7 এবং 8। সরি, তাহলে 65তে আমরা প্রথমে কি পেয়েছি? এ সেটটা পেয়েছি 3, 4, 5, 6, 7, 8। পরবর্তীতে বলছে বি এমন একটা সেট যেন বি হলো বিজোড়, মানে বিজোড় সংখ্যার একটা সেট এবং 9 থেকে ছোট। তাহলে 1 থাকবে, 3 থাকবে, 5 থাকবে, 7 থাকবে, 9 থাকবে। তাহলে এ পেয়ে গেছি, বি পেয়ে গেছি, দুইটা সেট পেয়ে গেছি। এবার কি বলছে? ইন্টারসেকশন। বলেছে এ এবং বি এর ইন্টারসেকশন বের করতে। ইন্টারসেকশন মানে শুধুমাত্র কমন, কমন গুলো কি? 3, 5, 7। সঠিক উত্তর হলো ঘ 3, 5, 7। 3, 5, 7 ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 66। একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল, তারা কেবল মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারে। বেসিক্যালি আমরা বন্ধু বান্ধবের সাথে যখন করমর্দন করি 2-3 বার করে করি, যাওয়ার সময় একবার করি, আসার সময় একবার করি, স্যানিটাইজারের পরে একবার করি, আগে একবার করি, গলাগলি করি। বাট এখানে কন্ডিশন হলো আপনি আপনার বন্ধুর সাথে একবারই করমর্দন করবেন, এবং করমর্দনের সংখ্যাটা হলো 300। তাহলে ওই অনুষ্ঠানে কতজন লোক উপস্থিত ছিল? আমি একটু ছোট করে বলি, ধরেন ওখানে 10 জন, একটু ছোট অঙ্ক তো এই জন্য বলে দিই, 10 জন ফ্রেন্ড ছিল বা 10 জন উপস্থিত ছিল। তাহলে প্রথম ব্যক্তি ফার্স্ট ওয়ান বাকি 9 জনের সাথে করবে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে সে কয়টা করতেছে দেখেন, 2 থেকে শুরু করে 9, মানে সে 9টা হ্যান্ডশেক করবে। তাহলে দ্বিতীয় জন সে করবে একটা কম, কারণ সে তো অলরেডি করে ফেলছে। এভাবে যোগ করতে হবে কত পর্যন্ত বলেন তো? 1 পর্যন্ত। তাহলে 10 জনের জন্য যোগ করবো 1 থেকে 9, তাই তো? তো এটার ফর্মুলাটা আমরা তৈরি করে হলো n × n-1 ডিভাইডেড বাই 2। এই হলো তার ফর্মুলা। এই ফর্মুলার সংখ্যাটাই বলছে 300। এটা যদি হয় 300, আপনাকে জিজ্ঞেস করতে হবে এন এর মানটা কত। সো এন এর মানটা আমরা বের করে দেখেছি, সেটা হলো 25। 25 হলো সঠিক উত্তর। তো যারা আসলে থিওরিটা বুঝেন নাই তারা হয়তো এখানে প্লাস দিয়ে দিয়েছেন, আপনাদের উত্তর হয়তো 24 হয়ে, সরি হ্যাঁ 24 হয়ে যেতে পারে, বাট কারেক্ট আনসার হলো 25। ওকে, আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। এটারও ফুল সলিউশন আপনারা আমাদের সলভ শিটে পেয়ে যাবেন। কোয়েশ্চেন নাম্বার 67। 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস x, যেগুলো 4 হলে x এর মান কত? এটা আসলে বিগত বছরের একটা প্রশ্ন, এন্ড দ্য রাইট আনসার ইজ হাফ। x এর মান হলো হাফ। এটাকে আমরা ওপিটি বলি, অপশন টেস্ট। অপশন টেস্ট করে উত্তরটা বের করা যায়, আপনি হাফ বসাই দিলে এটা সঠিক উত্তর চলে আসবে। আসেন 68, কোয়েশ্চেন নাম্বার 68। একটা ধারা দেয়া আছে 1/4 মাইনাস 1/6 প্লাস 1/9 মাইনাস 2/7। একটা ঝামেলা এখানে আছে। এখানে 4 নাম্বার যে পদ, 4 নাম্বার পদটাতে যদি আপনি ধারা হিসেবে ক্যালকুলেট করেন তাহলে ধারার আসলে সাধারণ অনুপাতটা ঠিক থাকে না, আর চেঞ্জ হয়ে যায়। তো একটু ঝামেলা হয়েছে এখানে কিছু একটা। বাট স্টিল আপনি একটা অসীম ধারার সমষ্টি বের করতেছেন, এবং এটা একটা গুণোত্তর ধারা, সমান্তর ধারা তো আর হয় না। তো একটা গুণোত্তর ধারার অসীম সমষ্টি 1/4 মাইনাস করতেছেন, তাহলে 1/4 থেকে অবশ্যই ছোট হবে। এই সমষ্টিটা ডেফিনেটলি লেস দেন 1/4, তাই তো? এবার দেখেন অপশনগুলো দেখেন, 20/3। 20/3 ইজ ডেফিনেটলি 6 পয়েন্ট সামথিং, 6.67 এর মতো। 3/20 এটা ছোট আছে। 20 তো সম্ভব না, 3ও সম্ভব না। 1/4 থেকে ছোট একটাই আছে। আবারও বলি, এটাকে ওপিটি বলি আমরা। অপশন টেস্ট করে আমরা এই উত্তরগুলো বের করতাম সবসময় ক্লাসে। সো দ্য রাইট আনসার ইজ 3/20। অনেক কঠিন মনে হচ্ছে, বাট অঙ্কটা না করেই উত্তর বলে দেওয়া যায়, 3/20। চলেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 69, x-2 x-1 প্লাস 1/x-1 - 2 এগুলো 0 এর সমাধান সেট কোনটি? এটাকে আমরা ওপিটি দিয়ে করি, মানে অপশন টেস্ট দিয়ে করি, এবং আপনি অপশনগুলো বসান, 1 বসান, -1 বসান, 2 বসান।
তো সবগুলো আসলে বসানোর দরকার হয় না। দেখেন এক্স মাইনাস ওয়ান আছে মানে আপনি ওয়ান বসাতে পারবেন না, তাহলে নিচে শূন্য হয়ে যাবে। মাইনাস ওয়ান বসালে উত্তর আসে না, টু বসালে উত্তর আসে না, উত্তর হলো ফাঁকা সেট। কিন্তু ফাঁকা সেটকে হয় এভাবে রিপ্রেজেন্ট করতে হয় অথবা এইভাবে রিপ্রেজেন্ট করতে হয়, মানে এখানে আসলে দুইটা করে ফেলছে। তো এটা আমরা ধরে নিতে পারি যে হয়তোবা যিনি টাইপ করেছেন উনি প্রিন্টিং মিস্টেক করেছেন, বাট আপনারা এটা না দাগানোর মিস্টেক করবেন না। এটা পারা উত্তর, সঠিক উত্তর হবে ক। যদিও একটু দেখতে খারাপ লাগতেছে, বাট দ্যাট ইজ ফাঁকা সেট। ওকে, চলুন পরবর্তী প্রশ্ন। 70 নম্বর প্রশ্ন। এ এবং বি দুইটা ঘটনার প্রবাবিলিটি দেওয়া আছে। এ ঘটার সম্ভাবনা হলো 0.5 বা হাফ। এ অথবা বি যে কোনো একটা ঘটনার সম্ভাবনা 3/4। ওকে, দেন হলো প্রবাবিলিটি অফ বি প্রাইম, মানে হলো বি না ঘটার সম্ভাবনা 5/8। তাহলে এ না ঘটার সম্ভাবনা এবং বি না ঘটার সম্ভাবনা একসাথে কত? আবারও বলি, বি এও ঘটবে না, সাথে বিও ঘটবে না, এই দুইটাই না ঘটার সম্ভাবনা কত? সো এটার জন্য শুধুমাত্র এই উত্তরটা দেয়া থাকলেই হয়ে যায়, এটা 1 থেকে বিয়োগ করে দিলে কিন্তু হয়ে যায়। তো উত্তর হবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। তাহলে 1 মাইনাস 3/4, দ্যাট ইজ 1/4। 1/4 কোথায় আছে? 3 নাম্বার গ হলো সঠিক উত্তর, 1/4। ওকে, আপনাদের রিপ্লাই গুলো আমরা দেখতেছি, আপনারা মোটামুটি সবাই আমাদের সাথেই আছেন, ভেরি গুড। এবং আমাদের উত্তরগুলোর সাথে আপনারা কোরিলেট করতেছেন, ভেরি গুড। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। 71 বাস্তব সংখ্যায় একটা অসমতা দেয়া আছে। এবার দুইটা অসমতা আসলো, আগেও একটা ছিল এখন একটা আছে। বলছেন অসমতাটির সমাধান বের করতে। ওকে, সো অসমতাটির সমাধান করার সময় আপনি কি করবেন? 3x - 5 করে ফেলবেন, ইনভার্স করে দিবেন, আর এদিকে 3 করে দিবেন। যখন ইনভার্স করা হয় এই চিহ্ন কিন্তু ভাইয়া পরিবর্তন হয়ে যাবে। এখানে ছিল লেস দেন, এখন হয়ে যাবে গ্রেটার দেন। এখন সলভ করা কিন্তু আসলে খুব একটা বড় না। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হয়, যেহেতু এখানে ইনভার্স আকারে ছিল, তো এই মানটা আসলে কখনো শূন্য হতে পারবে না। তাহলে এক্স ক্যান নট বি, এক্স কখনো কার সমান হতে পারবে না? 5/3 এর সমান হতে পারে না। দেখেন এক্স এর মান যদি আপনি 5/3 বসান, হ্যাঁ 5/3 তো ভুল করি নাই, 5/3 বসান তাহলে নিচে শূন্য হয়ে যায়, তাহলে এক্স এর মানটা 5/3 হতে পারে না। দ্যাটস ওয়াই এখানে দুইটা আলাদা আলাদা সমাধান আসবে। এবং 71 এর সঠিক উত্তর হলো খ, 8/3 থেকে ছোট, ইনফিনিটি থেকে ছোট, 8/3 থেকে বড়, এই হলো কন্ডিশন। পরবর্তী প্রশ্ন 72 একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। আমরা অঙ্কটা অনেকবার করিয়েছিলাম ক্লাসে। কোণটির মান কত? একটি কোণের মান ধরলাম সেটা এক্স, তার সম্পূরক কোণের মানের অর্ধেক। সো এক্স এর সম্পূরক কোণ কত? 180 মাইনাস এক্স, ওর অর্ধেকের সমান হাফ। একটা কোণ তার সম্পূরক কোণের অর্ধেকের সমান। ওকে, তো এটা যদি আপনি সলিউশন করেন, সলিউশনে আপনার উত্তর আসবে 60। আমি ইকুয়েশনটাও দিয়ে দিয়েছি, x = হাফ ইন্টু 180 মাইনাস এক্স। সম্পূরক কোণ মানে আশা করি আপনারা সবাই জানেন, সম্পূরক কোণ মানে হলো দুইটা কোণের যোগফল, যদিও 180। আর পূরক কোণ কি? পূরক কোণ হলো দুইটা কোণের যোগফল হলো 90। কোয়েশ্চেন নাম্বার 73, পরবর্তী প্রশ্ন। 73 তে বলছে যে 20% যৌগিক মুনাফায়, আবার বুঝেন দ্যাট ইজ নট সরল মুনাফা, এখানে কিন্তু যৌগিক মুনাফা, যদি কারো কনফিউশন হয়ে থাকে। 20% যৌগিক মুনাফায় মূলধন 10,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো, যদি যৌগিক মুনাফা অর্থ বছর হিসেব করা হয়। ওকে, অর্ধ বছর মানে তো বুঝেন যে বছরে 2বার করে দিবে। তাহলে চক্রবৃদ্ধি মূলধন আসলে কত? চক্রবৃদ্ধি মূলধন কত? ফর্মুলা আশা করি মনে আছে, চক্রবৃদ্ধি মূলধন হলো P × 1 + P/M টু দি পাওয়ার n × m। অনেক কঠিন ফর্মুলা মনে হচ্ছে, বাট আমরা এটা মনে রাখবো না। আমাদের মূলধন কত? মূলধন হলো 10,000, আমরা প্রথমে 10,000 নিই, গুণন কত পার্সেন্ট? 20%, তাহলে 1 + 0.2। এখন এই 20% যৌগিক মুনাফা কিন্তু বছর হিসেবে, ভালো মতো বুঝেন, এটা কিন্তু বছর হিসেবে, তাহলে ওকে অর্ধেক করতে হবে। আর এখন কত বছরের জন্য? 2 বছরের জন্য, কিন্তু আপনি মুনাফা দিচ্ছেন কত? অর্ধ বছরের জন্য, তাহলে এটা 2 বছর না হয়ে এটা 4 বছর হয়ে যাবে। ওকে, সো দ্য রাইট আনসার ইজ 11 টু দি পাওয়ার 4। 11 টু দি পাওয়ার 4, এটা হলো সঠিক উত্তর। বলি এখানে দুইটা কনফিউশন, একটা হলো 20%টা হয়ে যাবে 10%, কারণ 6 মাসে দিব। আর 2 বছর যেটা বলছিল, 2 বছর যেহেতু আমরা অর্ধ বছরে দিচ্ছি, 2 বছর না লিখে এখানে দিচ্ছি 4। এই দুইটা কিন্তু মনে রাখার বিষয়। একটা হলো 2 দিয়ে কেন ভাগ করছি, আর এখানে কেন 4 দিচ্ছি। সঠিক উত্তর 11 টু দি পাওয়ার 4। পরবর্তী প্রশ্ন 74, কোশ্চেন নাম্বার 74, x = √4 + √3।
এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত? দ্য রাইট আনসার ইজ 52। সলিউশন করলাম না, কারণ সহজ প্রশ্ন। আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে 1/x এর মান বের করতে হবে, যেটা আসবে √4 - √3। পরবর্তীতে a কিউ প্লাস b কিউ সূত্র অবশ্যই অবশ্যই আপনারা বসিয়ে উত্তর বের করতে পারবেন। চলে যায় পরবর্তী প্রশ্ন 75। এর মাধ্যমে আমাদের গাণিতিক যুক্তি শেষ হয়ে যাবে। প্রশ্ন করা হয়েছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এক্স কোণের মান কত? আমরা এক্স কোণের মান বের করে দেখেছি, সঠিক উত্তর হলো 126, 126 ডিগ্রি। একটু বলে দেই, ওটা যেহেতু কেন্দ্র, বিওসি আসলে কেন্দ্রস্থ কোণ, তাহলে বিএসি অথবা বিডিসি এই দুইটাই হবে কি অর্ধবৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ। তাহলে এই কোণটা যদি হয় 108, আবার বলি এই কোণটা যদি হয় 108, এই কোণটা হবে কত? হাফ ইন্টু 108, অথবা এই কোণটা কত হবে? হাফ ইন্টু 108। পরবর্তীতে আপনি দেখেন এটা 108, এটা পেয়ে গেছেন, বাকি দুইটা কোণের যোগফল থেকে বের করে ফেলতে পারবেন। ওকে, তো সঠিক উত্তর 126 এবং আমাদের গাণিতিক যুক্তি শেষ। আমাদের পরবর্তী টপিক মানসিক দক্ষতা 76। খুব দ্রুত শেষ করে চলে যাব আমরা। 76 এর প্রথমে বলেছে একটি ফাঁকা স্থান দেয়া আছে, ফাঁকা স্থানে বলছে এখানে কি হবে। দেখেন এখানে প্রথমটাতে ছিল গোল্লা প্লাস, পরেরটাতে মাঝখানে চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে, তো মাঝখানে চিহ্নটা চেঞ্জ হওয়া খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, দেন তাহলে এখানে মাঝখানে গোল্লাটা চেঞ্জ হয়ে যাবে, আর প্লাস মাইনাসটা চেঞ্জ হয়েছে, তাহলে এখানেও চিহ্ন দুইটা চেঞ্জ হবে। তাই সঠিক উত্তর আমরা যেটা পাই, সঠিক উত্তর হলো ক, মাঝখানেও পরিবর্তন হয়েছে, দুই পাশেও পরিবর্তন হয়েছে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 76 এর পরে 77। একটি প্রতিষ্ঠানে 40% কর্মচারী আন্ডার গ্রাজুয়েট, অবশিষ্ট কর্মচারীর 50%। দেখেন 50%, মোট 50% কিন্তু বলে নাই, অবশিষ্ট কর্মচারীর 50%। তাহলে এখানে 40% গেল, অবশিষ্ট থাকে কত? 60%। এই 60% এর 50% মানে এটা হলো টোটালটা 30%, এটা মাথায় রাখতে হবে। গ্রাজুয়েট এবং অবশিষ্ট, দেখেন এখানে গেল 40, এখানে গেল 30, তাহলে বাকি থাকলো 30%। এই 30% হলো 180 জন। তাহলে কি বলছে কি প্রতিষ্ঠানে কর্মচারী গ্রাজুয়েট কত? আশা করি বুঝতে পারতেছেন। এই 30% যদি হয় 180 জন, কর্মচারী গ্রাজুয়েট কত? 30%। The right answer is 180 also, দুইটাই তো 30%। পরবর্তী প্রশ্ন 78। যদি রোজকে লেখা হয় 6821, চেয়ারকে লেখা হয় 733456, ব্রিজকে লেখা হয় 9,61,473, সার্চ এর কোড কত? তাহলে আমরা কি করব? এস কে কোথায় ব্যবহার করা হয়েছে? এই যে এস, দেখেন 3 নাম্বার, তাহলে এস এর মান হবে 2 দিয়ে শুরু হবে, সবগুলো 2 দিয়ে শুরু হয়েছে, তাহলে পরেরটা চেক করতে হবে। এরপর আছে ই, ই এর মান কত দেখেন তো? ই এর মান হলো 1, তাহলে 2 1 ছাড়া বাকি যারা আছে তাদেরকে কেটে দিলাম। তারপর কি আছে? এ, এ কোথায় ব্যবহার করা হয়েছে? এই যে প্রিচে অথবা চেয়ারে, দেখেন 3 নাম্বার, দ্যাট ইজ 4, তাহলে তারপরে হবে 4। ওকে, তো অনেকক্ষণ ধরে চেক করতে হবে আমাকে মনে হচ্ছে। তারপরে হলো আর, আর এর মান কত? 6, তাহলে 2146, 2146, 2146 9, 2146, এখানেও 9। আমাদের উত্তর হয়ে গেল খ, খ ইজ দ্য রাইট আনসার। পরগুলো আর চেক করা লাগলো না। কোয়েশ্চেন নাম্বার 79। একটি লিভারের প্রশ্ন, ভারসাম্য ঠিক রাখতে কত পাউন্ড ওজন রাখতে হবে? একটা ঝামেলা আছে, ঝামেলাটা কি? এই দূরত্বটা দেয়া নাই, তাই না? কারণ 20 এলভি একদম শেষ মাথায় আছে, এখানে কত রাখবেন? সো 30 এলভিটা কত দূরত্ব? এটা যেহেতু বলা নাই, আমরা ধরে নেই, নাথিং টু ডু, এটা অর্ধেক ধরে নেই, এবং এটা বিগত বছরের প্রশ্ন। সো 35 পাউন্ড ইজ দ্য রাইট আনসার, এবং এটা মোটামুটি হাফ ধরে নিতে হয়, যে টোটালটা যদি এক্স হয়, এটা হলো হাফ অফ এক্স, তাহলে উত্তরটা আপনার মিলে যাবে। বাট স্টিল এখানে কনফিউশন কিন্তু আছে। কোয়েশ্চেন নাম্বার 80। ক খ গ ঘ যদি আপনারা জানেন, এটা উত্তর আপনারা পারবেন। উ নিয় মূর্ধন্য দন্তন্য, মানে আপনি একদম পঞ্চম নাসিক্য বর্ণ যেটা আছে, এটা হলো নাসিক্য বর্ণ। নাসিক্য বর্ণ, নাসিক্য বর্ণের মধ্যে মূর্ধন্যর পরে কি আসবে? দন্তান্ন আসবে, তো সঠিক উত্তর হবে দন্তান্ন। 81, কোয়েশ্চেন নাম্বার 81। এ বি এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে, ভালো কথা, তারা দুজনে একটি কাজ 14 দিনে শেষ করতে পারে, এ একা কাজটি কত দিনে করতে পারে? তো রাইট আনসার ইজ 21 দিন। আপনি ধরে রাখবেন এই 14 দিনে 3 জন কাজ করতেছে, সো একজন কাজ করলে কতদিন হবে? সেটা সঠিক উত্তর হবে 21। কোয়েশ্চেন নাম্বার 82। নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের? সঠিক উত্তর হলো চাঁদ, চাঁদ হলো একটা উপগ্রহ। পরবর্তী প্রশ্ন, ড্রাইভ ইজ টু লাইসেন্স, লাইসেন্স করতে ড্রাইভ লাগে। ব্রিথ ইজ টু কি, ব্রিথ কিসের সাথে রিলেটেড? ব্রিথ হলো অক্সিজেনের সাথে রিলেটেড। একটু ছোট ব্যাখ্যা দেই। আপনার গাড়ি আছে, রাস্তা আছে, লেন আছে, সবকিছু ডিফাইন করা দেওয়া আছে, আপনি কিন্তু
ড্রাইভিং করতে পারবেন, বাট আপনার লিগালিটি দরকার হলো লাইসেন্স। ওকে, লাইসেন্স ছাড়া আপনি ড্রাইভিং করলে আপনার অথরিটি থাকবে না। একইভাবে আপনার অ্যাটমসফিয়ার আছে, উইন্ড পাইপ আছে, ইনহেল আছে, বাট অ্যাটমসফিয়ারে যদি অক্সিজেন না থাকে তাহলে কিন্তু আপনি ড্রাইভিং ব্রিথ করতে পারবেন না। সো রাইট আনসার ইজ অক্সিজেন। কোয়েশ্চেন নাম্বার 84, প্রতিযোগিতায় সবসময় কি থাকে? প্রতিযোগিতায় অবশ্যই প্রতিযোগী থাকতে হবে, দ্যাট ইজ পার্টিসিপেন্ট থাকতেই হবে, পার্টিসিপেন্ট ছাড়া প্রতিযোগিতা হবে না। কোয়েশ্চেন নাম্বার 85, প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসবে? দেখেন 3 2 13, এটা হলো 3 কে স্কোয়ার করবেন, 2 কে স্কোয়ার করবেন, যোগ করবেন 9 4 13, 4 কে স্কোয়ার করবেন 16, 8 কে স্কোয়ার করবেন 64, যোগ করেন 16, তাহলে 1 কে স্কোয়ার করলে 1, 5 কে স্কোয়ার করলে 25, যোগ করলে হবে 26। 85 এর উত্তর হলো 26। কোয়েশ্চেন নাম্বার 86, ডি সি ডি ই ই এফ ই, এখানে একটা কোয়েশ্চেন মার্ক, কি বসবে? এইচ জি এইচ আই সিরিজের প্রশ্নবোধক চিহ্নে কোনটি বসবে? ওকে, প্রশ্নবোধক চিহ্নে অবশ্যই এফ দিয়ে শুরু হইতে হবে, কারণ ডি ডাবল আছে, এইচ ডাবল আছে, তাহলে এফ দিয়ে শুরু কোথায় হয়েছে? একজনই এফ দিয়ে শুরু হয়েছে। দেখেন এখানে ডি আছে, এখানে ডি আছে, এখানে এফ থাকলে এখানে এফ দিয়ে শুরু করতে হবে, তো এফ তো এক জায়গায় আছে, দ্যাট ইজ গ। গ হলো সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 87, এক ব্যক্তি 5 মাইল পশ্চিমে, 2 মাইল দক্ষিণে, তারপর আবার 5 মাইল পশ্চিমে যায়, যাত্রাস্থান থেকে তার দূরত্ব কত? পশ্চিম আশা করে আমরা জানেন হাতের বাম দিকে, 5 মাইল গেল। দেন 2 মাইল দক্ষিণে গেল, দক্ষিণ মানে নিচের দিকে, উত্তর যেহেতু উপরের দিকে, এটা হলো 2 মাইল গেল। দেন আবার 5 মাইল পশ্চিমে গেল, একদিকে আবার 5, তাহলে যাত্রাস্থান থেকে দূরত্ব হলো এই দূরত্বটা। তাহলে এই দূরত্বটা বের করার জন্য আপনাদের ভূমি দরকার এবং লম্ব দরকার। লম্ব হলো 2, ভূমি হলো 5 5 10, তো সঠিক উত্তর হবে √104, মানে √10 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে 104, 104। 104 আসলে এখানে কোথাও নাই, তাহলে সঠিক উত্তর হবে ঘ, কোনোটি নয়। পরবর্তী প্রশ্ন 88, নিচের শব্দগুলোর মধ্যে 3টি সমগোত্রীয়, একটি আলাদা, কোনটি আলাদা? এখানে কোনটি আলাদা? এখানে পিকুলিয়ার, এই শব্দটা আলাদা। 89, একটি ছবি দেখিয়ে তিন্নি বলল সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে, তার সাথে সম্পর্ক কি? তার সাথে সম্পর্ক হলো সে তিন্নির ভাই, তিন্নি হলো তার বোন। আমরা এটা ট্রি দিয়ে ব্যাখ্যা দিয়ে দিব, সো চিন্তা করবেন না, পরিপূর্ণ সলিউশন যখন আসবে আপনি এটা দেখতে পারবেন। 90, কোশ্চেন নাম্বার 90, এটা খুবই সহজ। এখানে একটা ছিল, এখানে দুইটা হয়ে গেছে, এখানে একটা, তাহলে দুইটা হলে কি হবে? এম এর মতো হবে, সঠিক উত্তর হবে প্রথমটা। এবার আমরা শুরু করবো নৈতিকতা। 91 থেকে 100, এটা হলো নৈতিকতা। 91, আমি বলি নৈতিকতাতে যত কম দাগাবেন চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি, কারণ নৈতিকতা আসলে খুবই কনফিউজিং। সো নৈতিকতাতে আমি আগেই বলে রাখি, এগুলোকে আমরা 2টা 3টা ছাড়া কোনোটাই আসলে কাটমার্ককে কাউন্ট করব না। প্রথম প্রশ্ন, নৈতিক মূল্যবোধের উৎস কি? অবশ্যই নৈতিক চেতনা। অন লিবার্টি কে লিখেছেন? আমি জানতাম না, আমি অনেক পরে পড়ছি এটা, জন স্টুয়ার্ট মিল, মানে আমি পরে পড়ছি, মানে আপনাদের সময় আমি জানতাম না। পরবর্তী প্রশ্ন, উৎপত্তিগত অর্থে গভর্নেন্স শব্দটি কোন ভাষা থেকে এসেছে? গভর্নেন্স হলো একটি ল্যাটিন শব্দ, ল্যাটিন থেকে এসেছে। 94, কর্তব্যের জন্য কর্তব্য ধারণাটির প্রবর্তক কে? হলো কান্ট, ইমানুয়েল কান্ট। কোয়েশ্চেন নাম্বার 95, হিউম্যান সোসাইটি ইন এথিক্স এন্ড পলিটিক্স, এই গ্রন্থটা কে লিখেছেন? বার্টন রাসেল। এটা জানতাম, একটু করে জানতাম, ওই জন্য পড়ছিলাম, বাট এটাও কিন্তু আনকমন। আমি বলি নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন, এখানে 1 বা 2 ছাড়া আমরা কোনোটাই কাউন্ট করব না মূল কাটমার্কের জন্য। নেক্সট প্রশ্ন 96, শাসক যদি মহৎ গুণসম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি মহৎ গুণসম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর। এটা কে বলেছেন? খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, এটা বলেছেন প্লেটো, আলেকজান্ডার প্লেটো। কোয়েশ্চেন নাম্বার 97, বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল, এটাকে ন্যাশনাল ইন্টেগ্রিটি স্ট্র্যাটেজি বলা হয়, এনআইএস, দ্যাট ইজ 2012, 2012 সালে এটা আমাদের বর্তমান সরকার প্রণয়ন করে জাতীয় শুদ্ধাচার নীতি। এর একটা পুরস্কারও আছে, যে প্রত্যেকটা অফিসে, জেলা পর্যায়ে অফিসে এই পুরস্কারটা দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন 98, বিশ্ব ব্যাংকের মতে সুশাসনের উপাদান কয়টি? বিশ্ব ব্যাংক বলেছেন সুশাসনের উপাদান হলো 6টি। এগুলো কিন্তু কমন কোশ্চেন, এইটা পারা উচিত, সুশাসনের উপাদানটা। কোয়েশ্চেন নাম্বার 99, সুশাসনের মূল ভিত্তি কি? সুশাসনের মূল ভিত্তি আইনের শাসন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটাও পারা উচিত। নেক্সট কোয়েশ্চেন 100, কোন নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে? এটা অবশ্যই পারা উচিত না, যদি পারেন আপনি হুবহু এই লাইনটা বই থেকে পড়েছেন, বাকিদের এটা আনকমনই হওয়ার কথা। সঠিক উত্তর হবে উপযোগবাদ। 1 থেকে 100 হয়ে গেল, আমরা এক্স্যাক্টলি 60 সেকেন্ডের একটা ব্রেক দিব। 60 সেকেন্ড, বেসিক্যালি আমি পানি খাবো, আপনারা একটু পানি টানি খান, আমরা 60 সেকেন্ডের মধ্যে আবারও জয়েন করছি আপনাদের সাথে।
এর মধ্যে অমিত ভাইয়া অনেকে বেশ কিছু প্রশ্ন করেছে, এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি কয়েকটা দিয়ে দিতেন। কিছু কমন প্রশ্ন বারবার আসছে যে ভিডিও থাকবে কিনা, কোথায় সলভ পাওয়া যাবে, এই বিষয়ে আপনি যদি একটু ওদেরকে কনফিউশন গুলো দূর করে দেন। 60 সেকেন্ডের মধ্যে আমরা 101 থেকে 200 নাম্বার প্রশ্নের উত্তর নিয়ে চলে আসতেছি। জি অবশ্যই ভাইয়া, আমি একটু জানাই দিচ্ছি। আর তার আগে আবার একটু প্রিয় ভাই এবং আপু, আপনারা যারা উত্তরণ আয়োজিত আজকের 43তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ও সমাধান ক্লাসের সাথে যুক্ত আছেন, আপনাদের সবাইকে আরো একবার ধন্যবাদ জানাতে চাচ্ছি। সেই সাথে আবার একটু মনে করে দিতে চাই, আপনারা চাইলে আমাদের এই আজকের লাইভ ক্লাসটি আপনাদের আইডি থেকে শেয়ার করে দিতে পারেন এবং আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুদেরকে মেনশন করে ক্লাসটিতে জয়েন করতে বলতে পারেন। হ্যাঁ, আর ভাইয়ারা যেটা জানতে চাচ্ছিলেন যে ক্লাসটি থাকবে কিনা, হ্যাঁ অবশ্যই আপনাদের আইডিতেই, নিজেদের আইডিতেই ক্লাসটা আমরা আপলোড করে দিব। ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, অমিত ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা আবার শুরু করি 101 থেকে জি শিওর। 200তম প্রশ্নের সমাধান। আশা করছি অনেকেই বেশ কিছু প্রশ্ন ছিল, সেগুলোর সমাধান হয়ে গিয়েছে। আর আপনাদের যদি কোনো বন্ধু থাকে যারা আজকে পরীক্ষা দিয়েছে এবং সলিউশন পেতে ইচ্ছুক, তাদেরকে অবশ্যই এই লিঙ্কটা শেয়ার করে দিবেন এবং জানিয়ে দিবেন উত্তরণের মধ্যে। এই ভিডিওটা সবসময় থাকবে এবং খুবই অল্প সময়ের মধ্যে আমরা ব্যাখ্যা সহ, ম্যাথের ক্ষেত্রে চিত্র সহ সলিউশনটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। কোয়েশ্চেন নাম্বার 101, বাংলা ভাষা এবং সাহিত্যের প্রশ্ন। এখান থেকে আমরা শুরু করছি। দৌলত উজি বাহরম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন? সঠিক উত্তর হলো জমিদার নিজাম শাহ। কোয়েশ্চেন নাম্বার 102, নিচের কোনটি, মানে কোনটি নাম ধাতুর উদাহরণ? কোনটি নাম ধাতুর উদাহরণ? সঠিক উত্তর হবে গ, বেতা। কোয়েশ্চেন নাম্বার 103, হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? এটা সবাই পারবেন, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি। কোয়েশ্চেন নাম্বার 104, ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি? ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে উপন্যাস হলো কর্ণফুলী। এটাও কিন্তু আমরা আউট অফ কাটমার্ক, এটা আমরা কাটমার্ক হিসাব করবো না, এটা না পারার সম্ভাবনা অনেক বেশি। পরবর্তী প্রশ্ন, নীল লোহিত, এটা সবাই জানবেন, হলো সুনীল গঙ্গোপাধ্যায়। কারণ যে কয়জন লেখকের ছদ্মনাম আমরা শিখে আসি, ভানু সিংহ, রবীন্দ্রনাথ, নীল লোহিত, সুনীল গঙ্গোপাধ্যায়, তাদের মধ্যে অন্যতম এই নীল লোহিত। কোয়েশ্চেন নাম্বার 106, বাকযন্ত্রের অংশ কোনটি? এবারের প্রশ্ন, মানে বিসিএস এর 43 এর যে প্রশ্নটা, এখানে কিন্তু আপনার সাহিত্য এবং গ্রামার, যেটা ব্যাকরণ যেটা, সেটা কিন্তু মিক্সড হয়ে গেছে। তো আমরা কিন্তু এই জন্য সিকোয়েন্সটা সেম রেখেছি। বাকযন্ত্রের অংশ কোনটি? বাকযন্ত্রের অংশ ষড়যন্ত্র, দাঁত, জিহ্বা, ফুসফুস সবই। সো সঠিক উত্তর হবে উপরের সব কয়টি।
কোশ্চেন নাম্বার 107, চর্যাপদ কোথায় পাওয়া যায়? নেপালের রাজ দরবারের গ্রন্থালয় থেকে পাওয়া যায়, এটা আপনারা জানেন। সঠিক উত্তর হবে নেপাল। আরো ডিটেলসও যদি প্রশ্ন করা হতো, আশা করি আরো ডিটেলস আপনারা উত্তর করতে পারতেন। কোশ্চেন নাম্বার 108, নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? নেকড়ে অরণ্য। এটা অনেকেই পড়ে থাকেন, কিন্তু অনেকেই ভুলেও যান। আমারও যেটা মনে হতো যে কাদো নদী কাদো এবং নেকড়ে অরণ্যের মধ্যে কনফিউশন তৈরি হতো, অনেকে হয়তো এটাকে ছেড়ে এসেছেন, দ্যাটস ওয়াই কাটমার্কে আমরা এটা হিসাব করবো না, বাট এটা সহজ প্রশ্ন ছিল। কোশ্চেন নাম্বার 109, বড় থেকে বড্ড একটা পরিবর্তন হয়েছে, এটা কেমন পরিবর্তন? এটা একটা ব্যঞ্জনকে ডাবল ব্যবহার করা হয়েছে, এটাকে বলে আমরা দ্বিত্ব। আর বিষমী ভবন অসমান করে দেওয়া, সমীভবন মানে সম থেকে সম্য, বা ব্যঞ্জন বিকৃতি, এগুলো আপনারা এক্সাম্পল হিসেবে জানেন, এই কোনোটার মধ্যে এটা পড়ে না। ওকে, এরকম একটা এক্সাম্পল যেমন হয় পাকা থেকে পাক্কা, সকাল থেকে সকাল, এই এক্সাম্পল গুলো আমরা এখানে পেয়ে থাকি। ওকে, সো এটাও কিছুটা কঠিনের মধ্যে পড়ে, বাট স্টিল এটা পারা উচিত ছিল আপনাদের সবারই। পরবর্তী প্রশ্ন, গড্ডালিকা প্রবাহ বাগধারায় গড্ডল, গড্ডল শব্দটার অর্থ কি? গড্ডল শব্দের অর্থ হলো ভেড়া। সঠিক উত্তর বলে দিলাম, কিন্তু কাটমার্ক থেকে আউট করে দিলাম, কারণ সবাই এটা পারবে না। পরবর্তী প্রশ্ন, সপ্তকাণ্ড রামায়ণ এর বাগধারাটির অর্থ কি? দেখেন, একে তো হলো রামায়ণ অনেক বড়, তার আবার 7টা কাণ্ড, তো সবকিছু মিলে একসাথে চিন্তা করলে এটা একটা ফ্রেজ, বাগধারা হয়ে যায়। এটা হলো অনেক কিছু বুঝায়, বৃহৎ বিষয় না, অনেক বড় একটা বিষয়, এইটা বোঝানো হয় এটা দিয়ে। সো এখানে অনেকেরই কনফিউশন তৈরি হবে, এটা বাগধারা যেটা অনেকে বুঝতে পারবেন না, যে আসলে রামায়ণের 7 পর্ব অনেকে দাগায় ফেলতে পারে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 112, তাতে সমাজ জীবন চলে না। একটা বাক্য দেয়া আছে, বলছে এই বাক্যটির অস্তি বাচক, এটা বাচক হবে, বানানটা ভুল ছিল, মূল পরীক্ষায় বানানটা ভুল ছিল হয়তোবা। অস্তিবাচক রূপ কোনটি? যেহেতু না আছে, এটা নেতিবাচক রূপে আছে। এটা সঠিক উত্তর হবে তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে। সচল হয়ে পড়ে এবং অচল হয়ে পড়ে মধ্যে কনফিউশন হতে পারে, বাট সচল হয়ে পড়ে আমাদের যে সেন্টেন্সটা দেওয়া আছে তার ঠিক বিপরীত হয়ে যায়। বিপরীত কিন্তু করতে বলে নাই, অস্তিবাচক করতে বলছে। সো অচল হয়ে পড়ে, সঠিক উত্তর হবে গ। 113 নম্বরে বলছে, তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনির্বার। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতায় এটা লেখা আছে? এটা কোথায় লেখা আছে? এটা অনন্ত প্রেমে লেখা আছে, কিন্তু এটাকে আমরা কাটমার্কে রাখবো না, কারণ এটা কঠিন প্রশ্ন, সবাই এতগুলো কবিতা নাও করতে পারে। কোশ্চেন নাম্বার 114, ডেকে ডেকে হয়রান হয়েছি, একটা বাক্য মানে একটা শব্দকে 2বার ব্যবহার করা হয়েছে, এটা কেমন? এটাকে কি দ্বিত্ব, কেমন দ্বিত্ব? সো দেখেন, একই শব্দকে 2বার ব্যবহার করা হয়েছে, এটা হলো পৌনঃপুনিকতা, এক শব্দের 2বার ব্যবহার। কোশ্চেন নাম্বার 115তে আছে, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, কাব্যগ্রন্থের কবিকে। সঠিক উত্তর হলো শঙ্খ ঘোষ। সঠিক উত্তর শঙ্খ ঘোষ, কিন্তু আমরা কাটমার্কে এটাকে কাউন্ট করব না, এবং অলরেডি বুঝে গিয়েছেন যে বাংলা কোশ্চেনটা কিছুটা গতানুগতিক থেকে কঠিনই হয়েছে। নেক্সট প্রশ্ন, আসমান শব্দটি কোন ভাষা থেকে এসেছে, বা আসমান কোন ভাষা থেকে আগত শব্দ? সেটা হলো ফার্সি। এটা কমন কোশ্চেন, এটা পারা উচিত। পরবর্তী প্রশ্ন 117 নাম্বার, রুখের তেন্তুলি কুমারী খায়, এর অর্থ কি? রুখের তেন্তুলি কুমারী খায়, এর অর্থ হলো গাছের তেঁতুল কুমিরে খায়। সঠিক উত্তর হবে গ, কিন্তু এটা আনকমন প্রশ্ন, দ্যাটস ওয়াই আমরা কি করব, আমরা এটাকে কাটমার্কে কাউন্ট করব না। ওকে, 118 নম্বর প্রশ্ন, দুর্গেশ নন্দিনী, খুবই কমন প্রশ্ন, 1865 সালে প্রকাশিত হয়, এবং অবশ্যই অবশ্যই এটা সবার পারা উচিত। এবং এটা তো জানেন যে এটা প্রথম সার্থক উপন্যাস, তার আগে যেটা হয়েছিল সেটা সার্থক ছিল না কিছু নৈতিক গুণের কারণে। 119 কমন কোশ্চেন, আমার দেখা রাজনীতির 50 বছর, কে লিখেছেন? আবুল মনসুর আহমদ। এটা কমন কোশ্চেন, এটা অবশ্যই পারা উচিত। 120 নম্বর প্রশ্ন, ওই খেপেছে পাগলি মাইয়ের দামাল ছেলে, কাকে? মানে এই দামাল ছেলেটা আসলে কে? দামাল ছেলে হলো কামাল পাশা, বাট স্টিল এটাকে আমরা কাউন্ট করব না। 121 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা আগেও এসেছে, পরেও আসতে পারে, এটা নিয়ে একটা মারামারিও লেগে যায়। আমরা যখন পরীক্ষা দিয়ে বেরোয়েছিলাম, অ্যাটেস্টেশনের অর্থ প্রত্যয়ন নাকি সত্যায়ন, এটা নিয়ে প্রচুর বাকবিতণ্ডা হয়েছিল, বাট স্টিল আমরা এখনো এটাতে সত্যায়িত, অ্যাটেস্টেড মানে যে সত্যায়িত, এখানেই রাখবো। যদিও আপনারা কিছু ডিকশনারি বের করে দেখবেন অ্যাটেস্টেশন মানে প্রত্যয়ন করা, এরকম কিছু শব্দ আছে, বাট ট্রাস্ট মি, অ্যাটেস্টেড মানে সত্যায়িত, এটাতেই সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা পিএসসি অনেক বেশি রাখবে, কারণ এটা অধিক প্রচলিত, এবং বাংলা একাডেমিতে কিন্তু অ্যাটেস্টেড মানে সত্যায়িত লেখা। চলে যায় পরবর্তী প্রশ্ন 122 নাম্বার, বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিকের নাম কি? কমন কোশ্চেন, পিএসসি কোশ্চেন কোনো না কোনো পরীক্ষা অবশ্যই আগে দিয়েছেন। সঠিক উত্তর হলো স্বর্ণকুমারী দেবী। 123 নাম্বার প্রশ্ন অবশ্যই সবাই জানেন, আমার দেখা নয়াচিল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখায় 3টি বইয়ের মধ্যে একটি। পরবর্তী প্রশ্নে চলে যাই, কনফিউজিং একটা প্রশ্ন, মনসা দেবীকে নিয়ে লেখা বিজয় গুপ্তের
মঙ্গল কাব্যের নাম কি? একটু বলে রাখি, মঙ্গল কাব্য কিন্তু একটা জেনরে, একটা ক্যাটাগরি, তাই না? এই ক্যাটাগরিতে অনেকগুলো বই লেখা হয়েছে। বিজয়গুপ্ত যেটা লিখেছেন সেটা হলো পদ্মপুরাণ। পদ্মপুরাণের আবার অপর নাম কিন্তু মঙ্গল কাব্য। ওকে, মাথায় রাখবেন একটু, পদ্মপুরাণ এটা হলো বিজয় গুপ্ত যেটা লিখে, যে বইটা লিখেছেন সেটাই হলো পদ্মপুরাণ, এবং এটা একটা মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য একটা ক্যাটাগরির মধ্যে পড়ে। যেমন মনসা বিজয় কে লিখেছেন? মনসা বিজয় বিপ্রদাস, এটাও কিন্তু একটা মঙ্গল কাব্য। সো বইয়ের নামটা এখানে জানতে চেয়েছে, মনসা মঙ্গল দিলে কিন্তু এটা হবে না। কোয়েশ্চেন নাম্বার 125, জিজিবিষা। জিজিবিষা শব্দের অর্থ কি? জিজিবিষা শব্দের অর্থ বেঁচে থাকার ইচ্ছা। কমন কোয়েশ্চেন, এটা পারা উচিত। 126, মানুষের মৃত্যু হলেও তবুও মানব থেকে যায়, এটি কে লিখেছেন? জীবনানন্দ দাশ। হ্যাঁ, আপনারাও দেখি আমার উত্তর বলে ফেলতেছেন। কোয়েশ্চেন নাম্বার 126 সঠিক উত্তর হবে 4, জীবনানন্দ দাশ। মানুষের মৃত্যু হলেও মানব থেকে যায়। ওকে, পরবর্তী প্রশ্ন, ভুল বানান কোনটি? ভুবন রস্যুকার দিয়ে হওয়ার কথা। হ্যাঁ, ভুবন বানানটা রস্যুকার দিয়ে হওয়ার কথা, দীর্ঘকার দিয়ে আছে। সঠিক উত্তর হবে ক, মানে সঠিক উত্তর মানে ভুল বানানটা হলো ক। ওকে, 127 ক। আচ্ছা, এখানে ওই যে জীবনানন্দের দাস যেটা, সেটাকে আমরা কাটমার্কে কাউন্ট করবো না, কারণ এটা আনকমন প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 128, যিনি বিদ্বান তিনি সর্বত্র আদরণীয়, এটা কার লেখা যদি বলতে আরো কঠিন হয়ে যেত, বাট বলছে এটা কেমন বাক্য? যিনি তিনি, যিনি তিনি বা যে তে, যেটা সেটা, এগুলো আসলে জটিল বাক্যের উদাহরণ। সো রাইট আনসার ইজ খ, জটিল বাক্য। কোয়েশ্চেন নাম্বার 129, চিকিৎসা শাস্ত্র কোন সমাস? এটা হলো কর্মধারায় সমাজ, মধ্যবর্তী কর্মধারায় সমাজ। চিকিৎসা বিষয়ক শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র। সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা, মাঝখানের পদটা লোপ পেয়ে যাচ্ছে, কর্মধারায় বা মধ্যবর্তী কর্মধারায় সমাজ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 130, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছেন মেদিনীপুরে। মেদিনীপুর নামটা মনে হয় পরিচিত থাকার কথা। সো বীরসিংহ গ্রাম, মেদিনীপুর, এটা হলো সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 131, মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 131 নম্বর প্রশ্ন, মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হলো 1926 সাল। 1926 পর্যন্ত অনেকেই জানেন, এখন 19শে জানুয়ারি নাকি 19শে ফেব্রুয়ারি, এটা নিয়ে একটা কনফিউশন আছে। সো দ্যাটস ওয়াই সঠিক উত্তর আমি বলে দিলাম খ, 19শে জানুয়ারি 1926, কিন্তু কাটমার্কের সময় হয়তো আমরা এটা ক্যালকুলেশন করব না। নেক্সট প্রশ্ন, সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কি? সাধারণত প্রতিবারই একটি করে পত্রিকার নাম আসে বা সম্পাদকের নাম আসে, বা প্রথম পত্রিকা কোনটা ছিল, প্রথম বাংলা পত্রিকা কোনটা ছিল, এটা প্রতিবারই আসে এবং সবাই শিখে যায়। বাট এবার একটা একটু কঠিন চলে আসছে। চলে যাই আমরা 133 নম্বর প্রশ্নে। 33 নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে নিম্ন বিবৃত স্বরধ্বনি। নিম্ন বিবৃত স্বরধ্বনি হলো সরায়া। সরায়া হলো নিম্ন বিবৃত স্বরধ্বনি। কঠিনের মধ্যেই রাখবো, বাংলা কোশ্চেনটা গতানুগতিক থেকে কঠিন হয়েছে। কোশ্চেন নাম্বার 134, এবং এই পেজের মাধ্যমে বাংলা ভাষা এবং সাহিত্য থেকে আমরা সরে যাব পরবর্তী চ্যাপ্টারে, পরবর্তী বিষয়ে। 134 নম্বর প্রশ্ন বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? তিনি আসলে দুইটা কারক বাদ দিতে চেয়েছিলেন, একটা হলো সম্প্রদান, একটা অধিকরণ। যদিও অধিকরণের কথাটা আমরা খুব কম শুনি, সম্প্রদানটা উনি বাদ দিয়ে দিতে বলেছিলেন, কারণ উনি বিশ্বাস করেন না কোনো কিছুর সত্তা, আমরা কখনো সত্তা ত্যাগ করি না। কন্যাদান বা ভিক্ষুককে চাল দান, আমরা সবসময় এর পিছনে সত্তা রাখি। কোনো দুর্ঘটনা ঘটলে মেয়ে কিন্তু বাপের বাড়িতে ফিরে আসে। সো সম্প্রদান কারককে উনি এই ব্যাখ্যাতে বাদ দিয়ে দিতে চেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, কেন্তমের কোন দুটি শাখা বাংলা এশিয়ায় প্রবেশ করেছে? এই যে একটা আমি বলেছিলাম না শুরুতে, যে কিছু প্রশ্ন থাকবে যেগুলোর উত্তর আপনি শেষ পর্যন্ত জানবেন না বা সোর্স আপনি জানবেন না। এই কেন্তমও কিন্তু এমন একটি এই 135 নম্বর প্রশ্নটা এরকম একটি প্রশ্ন যেটার উত্তর হয়তো বা আপনি দীর্ঘদিন ধরে না জেনে থাকবেন, আর সোর্স হয়তো বা জানবেন না। এটা সঠিক উত্তর হবে হিত্তিক এবং তুকারিক। বেসিক্যালি ইন্দো ইউরোপীয় ভাষার দুটা শতম এবং কেন্তম দুইটা শাখা ছিল। শতম থেকে মোটামুটি আমাদের বঙ্গকামরূপী বা অসমীয় ভাষা, বাংলা ভাষা, সবগুলো ভাষা এখানে চলে এসেছিল। বাকি থাকে হলো কেন্তম। সেই কেন্তমের মধ্যে হিত্তিক তুকারিক এই দুইটা ভাষার অবস্থান। তো 135 সঠিক উত্তর হলো ক। আমরা সাবজেক্ট চেঞ্জ করে চলে এসেছি ইংরেজিতে, ইংরেজি ভাষা এবং সাহিত্য। প্রথম প্রশ্ন যেটা এসেছে, হু ইজ নট অ্যান আইরিশ রাইটার? এটা আসলে বিগত বছরের প্রশ্ন। ডিএইচ লরেন্স, এটা বিগত বছরে একইভাবে এসেছিল। তো যেহেতু আপনারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছেন, আশা করছি আপনারা এটা পড়ে গিয়েছেন। হু ইজ নট অ্যান আইরিশ রাইটার? ডিএইচ লরেন্স। 137, ডগ ডেজ, ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, এটার অর্থ যেমন প্রচুর বৃষ্টি হচ্ছে, একইভাবে ডগ ডেজ মানে প্রচুর গরম পড়তেছে। তো হট ওয়েদার, কমন কোয়েশ্চেন, পারা উচিত। Question number 138, which gender is the word orphan?
অরফান আসলে কেমন জেন্ডার, ফেমিনিন, ম্যাসকুলিন, কমন নাকি নিউটার, কেমন জেন্ডার? এটা আসলে কমন জেন্ডার। অরফান ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। পরবর্তী প্রশ্ন 139, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লাভ? লাভ মানে কিন্তু হাসা এবং এটা একটা ভার্ব। এর যদি আপনি নাউন করেন সেটা হলো লাফটার। লাফটার হলো তার নাউন। কোশ্চেন নাম্বার 140, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ ইজ স্পেলড ইনকারেক্টলি। কোনটা ভুল বানান, বানান আছে কোনটা ভুল? সঠিক উত্তর হলো অকেশন, OCASSION, এটা বানান ভুল হয়েছে। সঠিক উত্তর হবে ডাবল সি, এখানে ডাবল সি হবে। সো এই ধরনের প্রশ্ন অনেকেই আনসার করেন না, যার ফলে আমি এটাকে একটু আউট করে রাখবো। অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো আনসার করে না। পরবর্তী প্রশ্নে চলে যাই। বলেছে হু ইজ দ্য অথর অফ জ্যান আর্ট? ক্রিস্টোফার ব্রঞ্চ। সঠিক উত্তর হলো ক, এবং কোশ্চেনটা আনকমন, দ্যাটস ওয়াই আমি এটাকে কাটমার্কের মধ্যে হিসাব করব না। 142, which of the following novels is not written by an English writer? ইংলিশ রাইটার লেখে নাই কোনটা? ওয়ান্স, 100 Years of Solitude, এটা হলো সঠিক উত্তর, কিন্তু আউট অফ কাটমার্ক। কোশ্চেন নাম্বার 143, a speech full of too many words, verbose speech, মানে আবল তাবল বকানা, মাঝে মাঝে বেশ কিছু বক্তা আমরা পাই আবল তাবল কথা বলতেছে, সেটাকে বলা হয় স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলে এই প্রশ্নটা আমরা রাখবো। এটা পারা যায় এমন একটা প্রশ্ন। 144, change the voice. Nobody trusts a traitor. A traitor is not trusted by anybody. So right answer হলো 4 নাম্বারটা, ঘ, a traitor is not trusted by anybody, এবং এটা পারার মতো একটা প্রশ্ন। 145, who wrote the play The Way of the World? কে লিখেছে? আমি জানতাম না, আমি এখান থেকে জানছি। It is William Congreve, এবং এটা আমরা কঠিন প্রশ্ন হিসেবে কাউন্ট করব। কোশ্চেন নাম্বার 146, a herd of cattle is passing, এটা আসলে কি? কালেকটিভ নাউন। ক্যাটেলের একটা হার্ড গুচ্ছ বোঝাচ্ছে, কালেকটিভ নাউনের মধ্যে যাবে, এটা পারা উচিত। 147, what is the antonym of the word deformation? ডিফরমেশনের অ্যান্টোনিম কি? ডিফরমেশনের অ্যান্টোনিম হলো হোলনেস। পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। 148, word inscribed on a tomb is an, টম মানে তো বুঝেন আশা করি, টম হলো যে ওই মারা যাওয়ার পর কবরের মধ্যে যেটা লেখা থাকে, দ্যাট ইজ এপিটা। সঠিক উত্তর হলো এপিটা, কিন্তু আমরা এটাকে রাখবো না কারণ অনেকে এটাতে কনফিউজ হয়ে যান। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, বেটার টু রেইন ইন হেল দ্যান সার্ভ ইন হেভেন, এটা কে বলেছেন? এটা একটা বিখ্যাত মহাকাব্যের অংশ। জন মিল্টন 2টা মহাকাব্য লিখেছেন। প্রথমটা প্যারাডাইজ লস্ট এর একটা ডায়লগ এটা, বেটার টু রেইন ইন হেল দ্যান সার্ভ ইন হেভেন, দ্যাট ইজ জন মিল্টন, এবং এটা বিগত বছরের প্রশ্ন। 150, হু ইজ নট এ মডার্ন পোয়েট? এটাও কিন্তু বিগত বছরের প্রশ্ন। কে মডার্ন পোয়েট না? জন কিটস। বিগত বছরের প্রশ্ন যেটা, সেগুলোকে আমরা অবশ্যই ধরে নিব, যেটা পারা উচিত। ওকে, আমরা করছি 43তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের সমাধান। এখন চলছে ইংরেজি ভাষা এবং সাহিত্য। যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনাদেরকে বলবো মনোযোগ দিয়ে শুনুন, আর মাত্র 50টি প্রশ্ন বাকি। যদি এমন কেউ থেকে থাকে আপনার পরিচিত যারা আজকে পরীক্ষা দিয়েছে এবং প্রশ্নের সলিউশন জানতে চায়, তাদেরকে অবশ্যই জানিয়ে দিবেন উত্তরণের কথা। শেয়ার করতে পারেন ফেসবুক লিংক, এবং এটাও জানাতে পারেন এই ভিডিওটা দীর্ঘ সময়ের জন্য বা সবসময় আসলে আমাদের ফেসবুক পেজে থাকবে, এবং খুব অল্প সময়ের মধ্যে, ক্লাস শেষ হওয়ার খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের এই টোটাল ক্লাসের সলিউশন শিট একটা পিডিএফ আকারে আপনাদেরকে দিয়ে দিব, যেখানে সব ধরনের ব্যাখ্যা সহ সলিউশন থাকবে। পরবর্তী প্রশ্ন আমরা সলিউশন করব 151। প্রশ্নে একটা সমস্যা ছিল, আমি বলি। আগের প্রশ্নটা ছিল 150, পরের প্রশ্নটা 150। আশা করি এটা অনেকেই চেক করে দেখেছেন যে 150-এ 2টা প্রশ্ন ছিল। পরের প্রশ্নটা আমরা 151 বানিয়ে দিয়েছি, এবং এটা আশা করি আপনারাও 151 বানিয়ে দিয়েছেন। বাট স্টিল এটার উত্তর যাই হোক না কেন, আমি এটাকে গোল দিয়ে রাখবো, কারণ অনেকেই 150 দেখে 185টা বৃত্ত ভরাট করে ফেলেছেন। সো এটা ভুল হওয়ার চান্স অনেক বেশি। ও হেনরি কোথা থেকে আসছে? ও হেনরি আসছে আমেরিকা থেকে, কিন্তু আমরা ধরবো এটা ম্যাক্সিমাম ভুল করছে, কারণ 150 2টা ছিল। সো সম্ভাবনা আছে পিএসসি হয়তো এটাকে কাউন্ট করতে পারে। ওকে, আমরা চলে যাই 152, হোয়ার ইজ দ্য সেটিং অফ দ্য প্লে হ্যামলেট? হ্যামলেটের সেটিংটা কোথায় ছিল? সঠিক উত্তর হলো ডেনমার্ক। সঠিক উত্তর হলে কি হবে? এটা অপরিচিত প্রশ্ন। কোশ্চেন নাম্বার 153, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড পিপল? পিপলের অ্যাডজেক্টিভ ফর্ম আসলে কি? দ্যাট ইজ পপুলাস। প্রচুর মানুষ যেখানে আছে সেটা পপুলাস। এটা পারা উচিত, কারণ পপুলারিটি পপুলার পিপলের সাথে যাচ্ছে না, ডিফারেন্ট হয়ে যাচ্ছে। 153 আনসার হবে ক, পপুলাস। 154, হি কন্টেম্পটেড ম্যারিং হিজ সান। এখানে ম্যারিং এটা কি, মানে এটা
পার্টস অফ স্পিচ নাকি সরি জেরান্ট পার্টিসিপল ভার্ব অর ইনফিনিটিভ, কি হবে? এটা হবে জেরান্ট। এটাও একটু কঠিনের মধ্যে রাখি। কোশ্চেন নাম্বার 155, নো সেকেন্ড ট্রয়, এটা আসলে কি? এটা একটা পোয়েম, বাট কোশ্চেনটা কঠিন। দ্য ওয়ার্ড টু জ্যানুফ্লেক্ট, তো জ্যানুফ্লেক্টের অর্থ কি? টু ব্যান্ড দ্য নি, হেরে যাওয়া, কিন্তু কোশ্চেনটা হয়ে যাবে কঠিন। 157, হু ইজ দ্য অথর অফ দ্য নোবেল দ্য গড অফ স্মল থিংস, এটা সবারই পারা উচিত, আমাদের পার্শ্ববর্তী দেশের একজন রাইটার অরিন্দতী রয়, এবং এটা কমন কোশ্চেন। পরবর্তী প্রশ্ন, মবি ডিক, এই নোবেলটা কে লিখেছে? দ্যাট ইজ হারমান লিখেছে, কিন্তু প্রশ্নটা কঠিন, তাই কাটমার্ক আমরা হিসাব করব না। কোয়েশ্চেন নাম্বার 159, প্রিভিয়াস ইয়ারের একটা প্রশ্ন, সবাই মোটামুটি বিসিএস এর প্রিপারেশন নিতে গেলে এই প্রশ্নটা অবশ্যই শিখে থাকে। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, কে লিখেছে? দ্যাট ইজ পিবি শেলে। 160 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শি ওয়েন্ট টু নিউ মার্কেট অন ফুট, বাই ওয়াকিং, সঠিক উত্তর হলো অন ফুট, হেঁটে হেঁটে নিউ মার্কেট গিয়েছে। 161, বার্ডস ফ্লাই অ্যাট লার্জ ইন দ্য স্কাই, আচ্ছা ঝামেলা আছে এখানে, অনেকে বলবেন যে কেন ভাই অ্যাট এ স্টিচ হবে না কেন, একটানা উঠতে পারে। একটানা উঠতে পারে বড় বড় পাখি, ইগল বা চিল, বড় বড় পাখিরা একটানা উঠতে পারে। নর্মালি চিন্তা করেন, এখানে ইগলের কথা বা বাজ পাখির কথা বলে নাই, এখানে বলছে বার্ডস, বেসিক্যালি বার্ডস উন্মুক্ত ভাবে আকাশে উঠতে পারে, সো এই জন্য অ্যাট লার্জ হবে এখানে। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 162, আচ্ছা বাট যেহেতু ঝামেলা আছে আমরা কাট মার্কে এটাকে রাখবো না। 162, হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম ওজিমান্ডিস, ওজিমান্ডিস কে লিখেছে? দ্যাট ইজ পিবি শেলে। পিবি শেলের উপর দুটো প্রশ্ন হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 163, দ্য মোস্ট ফেমাস রোমান্টিক পোয়েট, সবচেয়ে ফেমাস রোমান্টিক পোয়েট ইংলিশ লিটারেচার কে? ডেফিনেটলি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। 64 এ কি বলেছে? আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড ম্যাগনেনিমাস, ম্যাগনেনিমাসের সঠিক সিনোনিম হলো জেনারাস, বিশাল, অনেক বড়, এরকম বোঝায়, বড় হৃদয়ের অধিকারী, কিন্তু আমি এটাকে রাখবো না কারণ এখানে একটু ঝামেলা আছে। 165, চুজ দ্য রাইট ফর্ম অর ভার্ব, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের পরে কি হয়? পাস্ট হয়ে যাবে, সো অ্যাক্ট হয়ে যাবে অ্যাক্টেড, এবং এটা সবাই পারবেন আশা করি। চলে যাই পরের প্রশ্ন, ড্যাশ, ড্যাশ দিয়ে বলছে ওয়াজ বোথ আ পোয়েট এন্ড পেইন্টার। এটা আসলে একটা বিগত বছরের প্রশ্ন, পিএসসি তে এই প্রশ্ন একাধিকবার এসেছে। দ্যাট ইজ উইলিয়াম ব্ল্যাকি, উনি একই সাথে পোয়েটও ছিলেন পেইন্টারও ছিলেন। কোয়েশ্চেন নাম্বার 167, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, চারটা সেন্টেন্স দিয়ে দিছে, সঠিক উত্তর কোনটা? আমরা আইডেন্টিফাই করেছি, সঠিক উত্তর হলো খ, ব্রাস্ট ইনটু টিয়ার্স, কেঁদে ফেলা বা কান্না দিয়ে ফাটিয়ে ফেলা, এরকম একটা বোঝায়। ব্রাস্ট ইনটু মানে ব্রাস্টের পরে ইনটু হবে, এই প্রিপোজিশনটা বুঝতে হবে। 168, দ্য ফ্রেজ সাইন ডাই, এর অর্থটা কি? সাইন ডাই মানে হলো আনসার্টেন, মানে এটা হতেও পারে নাও হতে পারে, আনসার্টেন কে বোঝায় হলো সাইন ডাই। সাইন কার্ভ, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা এটাকে চেক করতে পারেন, সাইন নেভার ডাইস, তো কখন মরবে কখন যে উঠবে ইউ ডোন্ট নো, কিন্তু কোশ্চেনটা একটু কঠিন, দ্যাটস ওয়াই আমরা এটাকে আউট অফ কাট মার্ক রাখবো। 169, হোয়াট কাইন্ড অফ প্লে ইজ জুলিয়াস সিজার, জুলিয়াস সিজার বেসিক্যালি একটা ট্র্যাজেডি, এখানে ট্র্যাজেডি অপশনে নাই। আপনার আরেকটা ক্যাটাগরি হয়তো বা জানছেন, ট্র্যাজি হিস্টোরিক্যাল, সো বেসিক্যালি হিস্টোরির উপর লেখা একটা ট্র্যাজেডি, ক্যাটাগরি হয় ট্র্যাজি হিস্টোরিক্যাল, অপশনে যেহেতু ট্র্যাজেডি নাই বা ট্র্যাজি হিস্টোরিক্যাল নাই, বাকি থাকলো হিস্টোরিক্যাল। ওকে, সঠিক উত্তর হবে হিস্টোরিক্যাল। কোয়েশ্চেন নাম্বার 170, ডু ইউ হ্যাভ এনি মানি, ডু ইউ হ্যাভ এনি মানি ড্যাশ ইন ইউ, আপনার সাথে কোনো টাকা আছে কিনা, সো প্রিপোজিশনের একটা প্রশ্ন, দ্যাট ইজ অন, মানি অন ইউ। 170 ইজ ডান, সাথে সাথে আমাদের সাবজেক্টও চেঞ্জ হবে, সর্বশেষ বিষয় বাংলাদেশ বিষয়াবলী। এখনো পর্যন্ত যে কয়টা সাবজেক্টের প্রশ্ন আমরা অন এভারেজ বা ওভারঅল চিন্তা করি, আমার মনে হয় সবচেয়ে সহজ প্রশ্ন হয়েছে বাংলাদেশ বিষয়াবলী। সাধারণত এত সহজ বাংলাদেশ বিষয়াবলী হয় না, আরেকটু কঠিন হয়, এবার কিন্তু কম্পারেটিভলি অনেক সহজ প্রশ্ন হয়েছে বাংলাদেশ বিষয়াবলী, এবং বাংলাদেশ বিষয়াবলী কোশ্চেন সহজ হলে একটু নাম্বার বেশি উঠে যায় কেন জানি। ওকে, আমরা চলে যাই বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্নের সলিউশনে। ওকে, শুরু হোক প্রথম প্রশ্ন, প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত? সমতট হলো কুমিল্লা, সবাই পারবেন এটা, তো কুমিল্লার সাথে হলো নোয়াখালী, এই দুইটা মিলে হলো প্রাচীন বাংলার সমতট।
কোয়েশ্চেন নাম্বার 172, বাংলাদেশ সরকার কোন খাত থেকে সবচেয়ে বেশি রাজস্ব আদায় করে? ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট নামে পরিচিত, যেটাকে বাংলা করলে হয় মূল্য সংযোজন কর। কোয়েশ্চেন নাম্বার 173, কোনটি বাংলাদেশ ব্যাংকের নোট নয়? 1, 2, 5 এই দুইটাকে বাদ দিয়ে দিতে হয়। এটা হলো মানে বাংলাদেশের সরকারি নোট। 3টা সরকারি নোট আছে, 1, 2, 5, 1, 2, 5 সরকারি নোট। এবং 1, 2, 5-এ কিন্তু বাংলাদেশের ব্যাংকের যে গভর্নর, ওনার কিন্তু সিগনেচার থাকে না, ওখানে অর্থমন্ত্রীর সিগনেচার থাকে। সো অর্থমন্ত্রী না অর্থ সচিব, আমি কনফিউশন, বাট স্টিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সিগনেচার থাকে না, কারণ এগুলো সরকারি নোট হিসেবে প্রযোজ্য। আচ্ছা, চলে যাই আমরা পরবর্তী প্রশ্নে। 174, বাংলাদেশে কত সালে বয়স্ক ভাতা চালু হয়? সঠিক উত্তর হবে 1998। ইজ ইট রিয়েলি 1998? আচ্ছা, আপাতত এটা 1998 বলছি। আমরা এটা আরেকবার চেক করবো, আমার মনে হচ্ছে এটা আরেকবার চেক করবো। আমরা পরবর্তীতে এটার সঠিক উত্তর আপনারা সলিউশন শিটে পেয়ে যাবেন। আমি আপাতত এটাকে একটু গোল করে রাখি। নিপোর্টটার সাথে জনসংখ্যা রিলেটেড, যেহেতু এটা বিগত বছরের প্রশ্ন, এটা অবশ্যই পারা উচিত সবাই। কোয়েশ্চেন নাম্বার 176, আনট্রাঙ্কুইল রিকালেকশন দ্য ইয়ার্স অফ ফুলফিলমেন্ট, এটা কে লিখেছেন? এটা লিখেছেন রেহমান সোবান। কিন্তু রেহমান সোবান লিখলেও এটা আসলে পরিচিত প্রশ্ন না, তো এটা আমরা কাটমার্কের বাইরেই রাখবো। 177, সেকেন্ডারি মার্কেট কিসের সাথে পরিচিত? সেকেন্ডারি মার্কেট মোটামুটি এটা জানা উচিত, স্টক মার্কেটের মধ্যে যে ঝামেলাটা হয়েছিল তারপর থেকে এটা সবারই পরিচিত হয়ে গেছে। সো দ্যাট ইজ স্টক মার্কেট। ওকে, আমাকে আজিদা বেগম পিঙ্কি হেল্প করেছেন যে 1, 2, 5 যেগুলো হলো সরকারি নোট, সেখানে আসলে অর্থ সচিবের সিগনেচার থাকে। থ্যাংক ইউ, অর্থ সচিব হবে এটা। ওই যে কোয়েশ্চেন নাম্বার 178, ওরাও এটা যে জনগোষ্ঠী, নিগ্রোষ্ঠী, তারা কোন অঞ্চলে বসবাস করে? তারা হলো রাজশাহীর দিকে বসবাস করে, রাজশাহী এবং দিনাজপুর। সো সঠিক উত্তর হবে ক, কিন্তু আমার যেটা মনে হয় এটা অনেকেই নাও পারতে পারে। পরবর্তী প্রশ্ন 179, প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিকল্প সরকার আসলে বিরোধী দল। ইউকের যদি আপনি কিছুদিনের পেপার পড়েন আর কি, ইউকে রিলেটেড যে নিউজ গুলো হয়, সেখানে শ্যাডো গভর্নমেন্ট নামে একটা ইস্যু কিন্তু আছে। ওকে, শ্যাডো গভর্নমেন্ট বিরোধী দল আসলে সেটাই বিকল্প সরকার হিসেবে কাজ করে। আচ্ছা, অনেকেই বলতেছেন যে বয়স্ক ভাতা 1998। ওকে, আপনাদের জন্য দাগিয়ে রাখি, বাট আমি আরেকবার চেক করে আপনাদেরকে ফাইনালি যখন লেকচার শিটটা দেওয়া হবে তখন এটা আমরা কনফার্ম করব। চলে যাই আমরা 180 নাম্বার প্রশ্ন। এটা বিগত বছরের একটা প্রশ্ন। বলাকা গম, বলাকা হলো একটি গমের প্রজাতি। কোয়েশ্চেন নাম্বার 181, আইসিটি অ্যাক্ট 2009, এটা মনে অনেকেই পরিচিত। তথ্য অধিকার আইন 2009 সালে চালু হয়। আচ্ছা, 182, খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। অর্থনীতি বিষয়ক বিভাগের দায়িত্বে কে ছিলেন? বেসিক্যালি অর্থনীতি বিষয়ক বিভাগের দায়িত্বে কেউ ছিলেন না, যিনি প্রধানমন্ত্রী তিনি ছিলেন অর্থমন্ত্রী তৎকালীন সময়। ওকে, সো প্রধানমন্ত্রী হলো আমাদের তাজউদ্দিন আহমেদ, তাই অর্থমন্ত্রী ও তাজউদ্দিন আহমেদ। তখন অর্থমন্ত্রী আলাদাভাবে কেউ ছিলেন না। সরি, অর্থনীতি বিষয়ক যে বিভাগ সেটার আলাদা কোনো দায়িত্বে ছিলেন না, তাজউদ্দিন আহমেদ হবে এটা। চলে যাই পরবর্তী প্রশ্ন 183, আমাদের ঢাকার সবচেয়ে বড় ফ্লাইওভারের নাম আপনারা সবাই জানেন, হানিফ ফ্লাইওভার। তো প্রথম নির্বাচিত মেয়র ছিলেন, ওনার নামে আসলে এটা করা হয়েছে। সো সঠিক উত্তর হবে মোহাম্মদ হানিফ। এটা গেস করা যায়, বাকিদের নামগুলো জানলে এটা গেস করা যায়। আশা করতেছি এটা পারবেন। আগেরটাতে অপরিচিত কোনোটা নাই। সো 184, বাংলাদেশের সংবিধান হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? মোটামুটি সংবিধানের সবচেয়ে পপুলার বই যিনি লিখেছেন, আরিফ, মিস্টার আরিফ, সুপ্রিম কোর্টের আইনজীবী। উনি কিন্তু ওনার বইতে খুব সুন্দরভাবে লিখে দিয়েছিলেন যে AKM আব্দুর রফ স্যারই আসলে এটাকে হাতে লিখছিলেন। আর ডিজাইন কে করছিলেন এটা আপনাদের জানার কথা, একটু চ্যাট বক্স আমাকে জানিয়ে দিন তো, ডিজাইন কে করছিলেন? রফ স্যার কিন্তু হাতে লিখছিলেন, ডিজাইন করছিলেন আরেকজন খুব বিখ্যাত একজন মানুষ। আমাদের আর্টিস্টের লিস্ট গুলো একদম শুরুতেই থাকবে, চ্যাট বক্স আমাকে জানিয়ে দিন। আমরা চলে যাচ্ছি 185, বাংলার প্রাচীন জনপদ কোনটি? বাংলার প্রাচীন জনপদ হলো পুন্ড্র, এবং এটা হলো বিগত বছরের একটি প্রশ্ন, তাই এটা সবারই পারা উচিত। ওকে, আমি 3-4 জনের উত্তর পেয়েছি। জয়নাল আবেদিন, গুড, ভেরি গুড। জয়নাল আবেদিন ছিল এটা ডিজাইনার। কোয়েশ্চেন নাম্বার 186, বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে? সঠিক উত্তর হলো 28-2,
অনেকেই 29-2 এর সাথে একটু কনফিউশন তৈরি করতে পারেন। 29-2ও আসলে সেম জিনিস, কিন্তু সেটা হলো চাকরি পাওয়ার জন্য। সমতা নিশ্চিত করার জন্য কিন্তু 28-2। চলে আসি 187। আমরা একদম শেষের দিকে চলে আসছি। আজকে আমরা সলভ করছি বাংলাদেশের মোটামুটি সবচেয়ে বড় পরীক্ষা যেটা হয় বিসিএস পরীক্ষার 43তম প্রিলির প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 187। কোভিড-19 ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানির চুক্তি হয়েছে? এটা মনে হয় সবাই জানেন, দ্যাট ইজ ইনসেপ্টা। ইনসেপ্টার সাথে চুক্তি হয়েছে এবং আমরা আশা করছি ইনসেপ্টা খুবই দ্রুত বাংলাদেশে কোভিড ভ্যাকসিনের টিকা উৎপাদন শুরু করবে। কোয়েশ্চেন নাম্বার 188। বিগত বছরের প্রশ্ন, বাংলাদেশ কত সালে ওআইসির সদস্য পদ লাভ করে? 74। দ্বিতীয় সম্মেলন হয়েছিল পাকিস্তানে। তখনই পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয় ওআইসির কারণেই, কিছু ডিপ্লোম্যাটিক কাজ হয়েছিল এবং বাংলাদেশ ওআইসি সদস্য পদ লাভ করে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন 19। লেন্স নায়ক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন? 8 নম্বর সেক্টর। যদিও সবার পারার কথা, বাট স্টিল আমি এটাকে একটু বাইরে রাখবো, কারণ অনেকে এখানে কনফিউজ হয়ে যান। দ্যাটস ওয়াই 189 কে আমি আউট অফ কাটমার্ক রাখতে চাই। পরবর্তী প্রশ্ন 190। 190 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন সালে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়নি? মানে হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, সেটা 2015 সাল। হোক, কিন্তু আমরা এটাকে আউট অফ কাটমার্ক রাখবো। কোয়েশ্চেন নাম্বার 191। ম্যানিলা কেমন ধরনের জাত? ম্যানিলা হলো তামাকের একটা জাত, এবং এটা বিগত বছরের প্রশ্ন বলে এটা পারার সম্ভাবনা অবশ্যই আমি আশা করছি অনেক বেশি। কোয়েশ্চেন নাম্বার 192। এটা সবাই পারবেন। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? যখন আপনার এনআইডি কার্ড করে দেয় তখনই আপনি ভোটার হয়ে যেতে পারেন। সো সেটা 18 বছর বয়স হলেই করে দেয়, এই জন্য বয়স হবে 18 বছর। কোয়েশ্চেন নাম্বার 193। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা, দ্যাট ইজ অ্যাটর্নি জেনারেল। উনি আসলে মূলত বাংলাদেশের উকিল। বাংলাদেশের হয়ে কোনো মামলা হলে বা সরকার যখনই চাইবে অ্যাটর্নি জেনারেলকে যে কোনো মামলার দায়িত্ব দিতে পারেন, এবং উনি বাংলাদেশের যে কোনো কোর্টে নিজের বক্তব্য পেশ করতে পারেন। ওকে, অ্যাটর্নি জেনারেল। আপনারা আমাকে চ্যাট বক্সে জানিয়ে দিতে পারেন যে উনি অ্যাটর্নি জেনারেলকে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে ব্যাখ্যা করা হয়েছে। এর মধ্যে আমি আপনাদের উত্তর বলে দিব। 194। নির্বাণ ধারণাটি কোন ধর্ম বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট? নির্বাণ ধারণাটি বৌদ্ধ ধর্মের সাথে সংশ্লিষ্ট। নির্বাণ লাভ করা বা মহাপরিনির্বাণ লাভ করা মানে হলো জীবন এবং মৃত্যুর যে একটা সাইকেল, এই সাইকেল থেকে মুক্ত হয়ে যাওয়া। বৌদ্ধ ধর্ম এটা বিশ্বাস করে। কোয়েশ্চেন নাম্বার 195। একনেক, এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, এটার প্রধান কে? এটার প্রধান হলো প্রধানমন্ত্রী। এটা যদি কঠিন প্রশ্ন করতো যে বিকল্প প্রধানকে, আমি আশা করি সেটাও আপনারা জানেন, সেটা হলো অর্থমন্ত্রী। সো দুইটাই জানা হয়ে গেছে। 196। আমি জানি না মুভিটা দেখছেন কিনা, খুবই খুবই চমৎকার একটা মুভি, এবং বাঁধন খুবই অসাধারণ অভিনয় করেছে। বাট প্রশ্ন করা হয়েছিল পরিচালনা কে করেন, ডিরেক্টর কে ছিল? দ্যাট ইজ আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। আপনারা খুবই লাকি যে সাদ নামে একাধিক ব্যক্তি এখানে দেয় নাই। একাধিক ব্যক্তি থাকলে হয়তো আপনার ভুল করার একটা সম্ভাবনা তৈরি হতো। কোয়েশ্চেন নাম্বার 197। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, দ্যাট ইজ বাজেট, আমাদের সংবিধানে কিন্তু বাজেট শব্দটা ব্যবহার করা হয় নাই। বাজেট শব্দ ব্যবহার করতে আসলে বেশি দিনও হয় না। সো এই বাজেটের কথাটা কোথায় আছে, বা বার্ষিক আর্থিক বিবৃতি, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট কোথায় আছে? দ্যাট ইজ 87। 87 নাম্বার অনুচ্ছেদে বাজেটের কথাটা আছে। বাজেট নামে নাই, বার্ষিক আর্থিক বিবৃতি হিসেবে আছে। ওকে, আমাকে একজন জিজ্ঞেস করছে, ভাই আপনি রেহানা মরিয়ম নূর কোথায় দেখছেন? ভেরি গুড কোয়েশ্চেন, বাট আমি এটার উত্তর দিব না। আমাদের সর্বশেষ 3টি প্রশ্ন, এর মাধ্যমে শেষ হয়ে যাবে আজকের জন্য আমাদের এই আয়োজন। বাংলাদেশের মোটামুটি সবচেয়ে বড় পরীক্ষা যেটা হয়ে থাকে বিসিএস পরীক্ষা, সিভিল সার্ভিস পরীক্ষা, সেটার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা বা সবচেয়ে রিস্কি পরীক্ষা আমরা ধরে নেই প্রিলিমিনারি কোয়েশ্চেন, কারণ এখানে হয় ছক্কা হবে না হয় আউট হয়ে যাবে। সর্বশেষ 3টি প্রশ্ন। 198। কোনটি সাংবিধানিক পদ নয়? সাংবিধানিক পদ বলতে আমরা বুঝি কি, যেই পদের ব্যাখ্যা বা যেই পদটা সংবিধান অনুসারে তৈরি করা হয়েছে। সো নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সংবিধানে আছে। কন্ট্রোলার আর অডিটর জেনারেল, সিএজি, এই পোস্টটাও সংবিধানে আছে। পাবলিক সার্ভিস কমিশন, যারা এই পরীক্ষাটা নেয়, উনারও কিন্তু নাম আছে। কে থাকে না? মানবাধিকার কমিশন কিন্তু সংবিধানের আন্ডারে তৈরি না। তো সঠিক উত্তর হলো মানবাধিকার কমিশন, যেটা সংবিধানে ইন্ডিকেট করা হয়নি। পরবর্তী প্রশ্ন। 1966 সালে 6 দফার কয়টি দফা অর্থনৈতিক বিষয়ক ছিল? 3টা। 50% দফাই ছিল অর্থনীতি বিষয়ক, এবং মানি রিলেটেড ব্যাপার এখানে বেশি ছিলই বলে কিন্তু 6 দফা কখনোই বাস্তবায়ন করতে দেয়নি পাকিস্তান সরকার। সর্বশেষ প্রশ্ন, আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? এটা সবাই পারার কথা, সঠিক উত্তর হলো বেদ।
তো আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি 200টি প্রশ্নেরই সলিউশন দেওয়ার। কিছু কনফিউশন তৈরি হতে পারে, যদি সেগুলো আমাদের মনে হয় যে সঠিক উত্তর অন্য কিছু হবে, আমরা অবশ্যই আমাদের যে পিডিএফ ফরম্যাটে সলিউশন দেওয়া হবে সেখানে আমরা সেগুলো আপডেট করে ফেলবো। তার আগ পর্যন্ত আপনাদের একটু জানিয়ে রাখি, আমাদের খুবই দ্রুত 6 তারিখ থেকে শুরু হচ্ছে 43তম বিসিএস এর লিখিত ফ্রি কোর্স। আপনারা ফ্রি কোর্সে রেজিস্ট্রেশন করে 3টি ফ্রি ক্লাস এবং 3টি ফ্রি পরীক্ষা দিতে পারবেন। উত্তরণ মোটামুটি বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যারা অনলাইনে রিটেন পরীক্ষা নিতে পারে, এই প্রযুক্তি আছে, আপনি বাসায় বসে অনলাইনে পরীক্ষা দিতে পারবেন। সো যারা চাকরি করেন বা যারা গ্রাজুয়েশনের পরে মাস্টার্স করছেন অথবা অন্য কোনো শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত আছেন, নিয়মিত কোচিং এ ক্লাস করতে পারবেন না, তারা বাসায় বসে ক্লাস এবং পরীক্ষা দেওয়ার জন্য যুক্ত হতে পারেন উত্তরণে। যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনারা ভিজিট করতে পারেন www.uttoronacademy.com এই ওয়েবসাইটে। আর এটাও বলে রাখি, 44তম বিসিএস যারা একদম নতুন আগ্রহী, যারা বিসিএস সম্পর্কে জানতে চান বা বিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, প্রিলি ক্লাস শুরু হচ্ছে আমাদের 5 তারিখ থেকে। এটা 1 উইক ফ্রি কোর্স আছে, 3টি পরীক্ষা ফ্রি, 3টি ফ্রি ক্লাস এবং 3টি ফ্রি পরীক্ষা আপনারা দিতে পারবেন অনলাইনে বাসায় বসে প্রস্তুতি নিয়ে। ওকে, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। এখন আমি একটা আপনাদের প্রশ্ন করব, আপনারা কি মনে করেন কাট মার্ক কত হতে পারে? এটা আপনারা কমেন্ট করে জানান, দেন আমরা আমাদের পক্ষ থেকে একটা উত্তর দিব। কত হতে পারে এবারের কাট মার্ক? ওকে, আমি যে উত্তরগুলো পাচ্ছি সেগুলো একটু বলি। একজন বলেছেন 130, আমি প্রথমে এটা আউট করে দিই। 130 বিসিএস কাট মার্ক কখনো হয় নাই, হবেও না। কেউ বলেছেন 110, মনে হয় 110ও হবে না। 120, 40, 140 কিভাবে কাটমার্ক হয়? এত বেশি কাটমার্ক আসলে হয় না। মনে হতে পারে যে কোয়েশ্চেন সহজ, বাট আলটিমেটলি পরীক্ষা যারা দেয় শুধুমাত্র তারাই বুঝে কোয়েশ্চেনটা কেমন হয়েছে। ওকে, এর আগেও অনেকগুলো পরীক্ষা হয়েছে যখন মনে হতো যে কোনোভাবে 120-এর নিচে কাটমার্ক নামবে না, বাট আলটিমেটলি দেখা যায় 120 পাইতে হয় নাই, 105 বা 6 বা 7 পেলেও চান্স পাওয়া যায়। সো এক্স্যাক্টলি কাটমার্ক কত সেটা অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। প্রথম যে বিষয়টা সেটা হলো পিএসসি আসলে কতজনকে রিটেনের টিকিট দিবে, কতজন পরীক্ষার্থী রিটেন পরীক্ষা দিতে পারবে তার উপর ডিপেন্ড করে কাটমার্কটা নির্ধারণ করা হয়। সেটা আজকে হবে না বা কালকে হবে না বা 1 সপ্তাহের মধ্যে হবে না। প্রথমে পিএসসি যে কাজটা করবে, আপনাদের সবগুলো উত্তরপত্র ওই ওএমআর শিটটা সেটা কালেক্ট করে এক জায়গায় নিয়ে আসবে, দেন স্ক্যান করা শুরু করবে। একবার না একাধিকবার স্ক্যান করা হয় যেন রেজাল্টে কোনো গরমিল না হয়। ওকে, তো আজকের প্রশ্নে আমার যেটা মনে হয়েছে যে শুরুর দিকেও কোশ্চেন মোটামুটি সহজ ছিল, কিন্তু বাংলায় এসে কোশ্চেনের মান বেশ বেড়ে যায়। তো যখন একটা পার্টিকুলার সাবজেক্ট যেটা 35 আউট অফ 200, 200-এর মধ্যে 35 নাম্বারই বাংলায় চলে আসে, এরকম একটা সাবজেক্ট যখন কঠিন হয়ে যায় তখন এক্সপেক্টেড কাটমার্কটাও কিন্তু মোটামুটি নিচের দিকে নেমে যায়। কারণ একটা সাবজেক্ট কঠিন হলে তার ইমপ্রেশনটা পুরো পরীক্ষার উপরে পড়ে। আর শুরুর দিকে যদি কেউ বাংলা দাগানো শুরু করে তখন ইমপ্রেশনটা আরো বেশি পড়ে। তো হয়তোবা মনে হতে পারে যে সহজ প্রশ্ন 110-15 পাওয়া উচিত, বাট অ্যাকচুয়ালি 110-15 পাওয়াটা এতটা সহজ না। কারণ আপনি যত বেশি দাগাবেন কনফিউশনে গিয়ে ভুল তত বাড়তে থাকবে। তাই আমি এখনো কাটমার্কের কোনো স্পেসিফিক রেজাল্ট দিব না, আর একটু সময় যাক। কিছু প্রশ্নের উত্তর এদিক ওদিক হতে পারে, কিছু প্রশ্নের ব্যাখ্যা এদিক ওদিক হতে পারে, কিছু প্রশ্ন হয়তো বা যে আমি বললাম 150 দুইবার ছিল, এখানে একটা ঝামেলা হতে পারে। বাট স্টিল আপনি যদি অ্যারাউন্ড 98, 99 or 100-এর আশেপাশে পান, সম্ভাবনা আছে যে আপনি হয়তো বা এই পরীক্ষার রিটেনটা দিতে পারবেন। বাট এটা কোনো আমাদের স্টেটমেন্ট না বা এমন কিছু না যে আপনি আমাদেরকে পরবর্তীতে চার্জ করতে পারবেন। এটা মনে হয়েছে যে 100 পাওয়াটা আসলে ভালো নাম্বার, এবং যদি অন এভারেজ 18-19 হাজার টিকায় তাহলে 100+ পেলে গুড চান্স যে আপনি হয়তো সিলেক্টেড হয়ে যাবেন। এর অর্থ এমন কিন্তু না যে 96-97 যারা পাবেন তারা হাল ছেড়ে দেবেন, তাদেরও সম্ভাবনা আছে। যে কোনো সময় অবস্থা পরিবর্তন হতে পারে। এমন যদি হয় যে এমন দুইটা প্রশ্ন পিএসসি ক্যান্সেল আউট করে দিল যেটাতে সবাই ফুল নাম্বার, মানে সবাই 100% কারেক্ট, যেমন 151 নাম্বার প্রশ্নটা, এটা সবাই কারেক্ট করবে, কিন্তু 150 দুইবার থাকাতে হয়তো পিএসসিটাকে কাউন্ট নাও করতে পারে, কারণ ঝামেলা হয়। কেউ যদি পিছন থেকে দাগানো শুরু করে সে 150-এ দাগাই ফেলবে এবং 150-এ কোয়েশ্চেন হয়ে গেছে দুইটা। তো দেখেন সবারই কিন্তু 1 করে কমে গেল। তো আপনি হয়তো 100 আশা করতেছেন, আপনি পাচ্ছেন 99, কাটমার্কও কিন্তু 99-এ চলে আসলো। সো স্টিল অ্যারাউন্ড 100, সেটা 2 নাম্বার কমও হতে পারে, 2 নাম্বার বেশিও হতে পারে। 100-র কাছাকাছি যারা পাবেন আমার মনে হচ্ছে তারা রিটেনের জন্য প্রিপারেশন খুব ভালো মতো নিয়ে নেন। আর যদি আপনার নাম্বারটা 100-র
একটু বেশি নিচে হয়, মনে করেন T5 বা T8, তাও বলবো আমি রিটেনের প্রিপারেশন নিয়ে নেন, কারণ আপনি যেহেতু বিসিএস এর যাত্রা একবার নেমেছেন, সম্ভাবনা আছে যে আপনি আবারও বিসিএস পরীক্ষা দিবেন। তো লম্বা সময় ধরে প্রিলির প্রিপারেশনটা নিতে হয় না, প্রিলির প্রিপারেশন সে 1 থেকে 2 মাসই এনাফ। আপনি রিটেনের প্রস্তুতি নিয়ে নেন, আপনার যদি একটা পরিপূর্ণ রিটেনের প্রস্তুতি থাকে, আপনি অবশ্যই অবশ্যই পরবর্তী প্রিলিতে একবারেই ভালো করতে পারবেন। তো আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি এখানেই শেষ করছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথেও আমাদের আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। পার্টিসিপেন্ট ভাই আপু আপনারা যারা আছেন আপনাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাচ্ছি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আর আপনাদের বেশ কিছু কোশ্চেন ছিল, তো আমাদের ভাইয়ারা যারা ছিল তারাও চেষ্টা করছে সেগুলো অ্যান্সার দেওয়ার জন্য। আর আপনাদের কাছে আরেকটু জানিয়ে দিতে চাচ্ছি যে আপনাদের আরো যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের উত্তরণ গ্রুপে জয়েন করতে পারেন। আমি গ্রুপের লিঙ্কটা কমেন্টস বক্সে দেওয়া ছিল, আবারও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই গ্রুপে জয়েন করে আপনাদের কোশ্চেন গুলো এখানে জানাইতে পারেন, আমরা চেষ্টা করবো সেগুলোর অ্যান্সার দেওয়ার জন্য। হ্যাঁ, আশা করি আজকের এই সলভ ক্লাসটা আপনাদের জন্য অনেক হেল্পফুল ছিল। তো আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমাদের আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ? আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।